আম্মু, তুমি বলছো ছোটবেলা নিশির সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আজ অবধি তো নিশিকে আমি দেখি নাই। আমি কলেজে গেলে অনেক মেয়ে আমার সাথে প্রেম করতে চায়। এখন কি আমি ওদের সাথে প্রেম করব, নাকি তুমি নিশির সাথে আমার দেখা করিয়ে দিবে? তুই অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোর চোখ তুলে ফেলবে নিশি। এখন ভালোই ভালোই সময় আছে, মন দিয়ে পড়াশোনা কর যা। আম্মু, তুমি এই একটা কথা 13 বছর ধরে বলে যাচ্ছ। আদৌ নিশির সাথে আমার কোনোদিন দেখা হবে কিনা তা জানি না। হবে হবে, অপেক্ষার ফল মিষ্টি হয়। আমি যেটা বলি এখন তুই কান খুলে শুনে রাখ। কান খোলা আছে, বলে ফেলো। আমার মনে হয় না এ জীবনে নিশির সাথে আমার আর কোনোদিন দেখা হবে। ঠিক আছে, আমি তোকে কালকে নিশির ছবি আর ঠিকানা দিব। আর তুই নিশিকে তোর কোনো পরিচয় দিবি না যদি তোর সাথে নিশির দেখা হয়। কেন? পরিচয় দিব না কেন? তোদের কাবিনে কিছু নিয়ম আর শর্ত লেখা আছে। কিসের শর্ত আর কিসের নিয়ম? তোকে বলা যাবে না। এখন রুমে গিয়ে শুয়ে পড়। আগামীকাল সকালে নিশির ছবি আর ঠিকানা দিয়ে দেব। আমার কাছে আজকে কুরিয়ার করে মমতা নিশির কিছু ছবি আর ঠিকানা দিয়েছে। আগামীকাল সকালে তোকে দিব, তখন মন ভরে দেখে নিস কেমন। ঠিক আছে। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা রুমে চলে এসেছি। আহা, কি আনন্দ লাগছে! আজ কতদিন পর আমার বাল্যকালের বউকে দেখতে পারবো। এখন মনের সুখে একটু ঘুম দিয়ে নিই। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তার আগে ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নিই, কেমন? আমাদের পরিবার যৌথ পরিবার। আমি বাবা মার একমাত্র ছেলে। আর আমার দুই চাচা আছে। মেজো চাচার কোনো মেয়ে নেই। ছোট চাচার একটা মেয়ে আছে। ও ছোট থেকে ওর নানুর বাসায় থাকে। আমি সোহরাব আল ইসলাম। এখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আব্বু ব্যবসা করে, মা ঘরে থাকে। এতক্ষণ যাকে নিয়ে কথা হয়েছে মানে আমার বাল্যকালের বউ নিশি। নিশির সাথে আমার ছোট থাকতে বিয়ে হয়েছে। নিশি কিন্তু আমার রক্তের সম্পর্কের কেউ নয়, তবে আম্মুর বান্ধবীর মেয়ে। ছোটবেলা আমি নিশিকে বউ বলে ডাকতাম। তাই আম্মু কাউকে না জানিয়ে নিশির সাথে আমার বাল্যকালে বিয়ে দিয়ে দিচ্ছে। যখন সবাই জানতে পারে তখন আম্মু ছাড়া এই বিয়েটা কেউ মেনে নিতে পারেনি। আব্বু মাঝে মধ্যে আম্মুর সাথে ঝগড়া করে আমার বাল্যকালের বিয়ে নিয়ে। নিশি ছোটবেলা তো অনেক নাদুস নদুস ছিল, দেখতে মাশাল্লাহ। এখন কেমন হয়েছে সেইটা আল্লাহ ভালো জানে। যাক, অনেক ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই, সকালে বাকি কথা হবে। নিশির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালের ঘুম ভাঙছে ফজরের আজান শুনে। ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে এসেছি। তুই নাস্তা কর, আমি ঠিকানা আর ছবি তোর ছোট মাকে দিয়ে পাঠিয়ে দিতেছি। শোন বাবা, তুই কিন্তু নিশিকে ছাড়া আর কাউকে বউ হিসেবে মানবি না। ঠিক আছে। আম্মু চলে গেছে, তবে আম্মু প্রায় এই কথাটা বলে, আমি যেন নিশিকে ছাড়া আর কাউকে বউ হিসেবে না মানি। কিন্তু কেন বলে তা জিজ্ঞেস করলে বলে আমি যা বলছি তাই, আর কিছু জানতে চাইবি না। যাক, বসে বসে আমি নাস্তা করতেছি। ছোট মা এসে আমার হাতে একটা সাদা খাম দিয়ে বলে, আমি ছোট চাচিকে ছোট মা আর মেজো চাচিকে মেজো মা বলে ডাকি। সোহরা, এই খামটা তোমার আম্মু দিয়েছে। বলেছে এটার ভিতরে নিশির সব ঠিকানা আর ছবি দিয়ে রাখছে। তুমি এই ঠিকানায় গিয়ে নিশিকে দেখে আসতে। ঠিক আছে মা। ছোট মাকে একটা পাপ্পি দিয়ে সোজা বেরিয়ে পড়লাম আমার 10 বছরের ভালোবাসার মানুষের কাছে। বাইরে এসে খামটা খুলে আগে ঠিকানা দেখছি। আরে, এই তো কুমিল্লার কাছেই আছে, তাহলে বাইকটা নিয়ে যেতে পারি। আগে একটু নিশিকে দেখি। না, এখন দেখব না, একেবারে ঠিকানা মোতাবেক গিয়েই দেখব। না, এখন ছবিটা দেখব না। ছবিটা আবার খামের ভেতরে ঢুকিয়ে নিয়েছি। বাইকটা বের করে সোজা রওনা দিলাম ঠিকানা মতো। আজ কতদিন পর নিশিকে দেখতে পারবো। যেখানে কুমিল্লা আসতে সময় লাগে 3 ঘন্টা, সেখানে আমি 2 ঘন্টায় চলে আসলাম। বাড়ির ঠিকানা মোতাবেক এসে খাম থেকে ছবিটা বের করেছি। বাহ, নিশি তো অনেক সুন্দর হয়েছে। যাই, বাড়ির ভিতরে ঢুকে নিজের বাল্যকালের বউকে 2 চোখ ভরে দেখব। দরজার সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই একজন ভদ্রমহিলা এসে দরজা খুলে দিয়েছে। কাকে চাই? ইয়ে মানে, তখনই একজন বলে,
আরে সৌরভ, তুমি এখানে এসো, বসো, ভিতরে এসো। নিশির সাথে দেখা করতে এসেছ? আরে এমনভাবে কি দেখছো? আমি তোমার রফিক আঙ্কেল, আর উনি হচ্ছে তোমার মমতা আন্টি। কিন্তু আপনাদের চেহারা কেমন চেঞ্জ লাগছে। আমার তো আপনার চেহারা চেনার কথা। কি করে চিনবে? সেই কত বছর আগে দেখছ। বাবা, সোহবার, তুই আমাকে চিনতে পারিসনি? দেখে তো মনে হচ্ছে সবাই ড্রামা করছে, তাতে আমার কি? আমি আমার বাল্যকালের বউকে দেখতে পেলেই হয়েছে, আর এই ছবির সাথে ম্যাচিং করলেই হয়েছে। হ্যাঁ আন্টি, চিনতে। তখনই সোফায় বসে থাকা মেয়েটা দাঁড়িয়ে গেছে, একটা জিন্স আর টপ পরা। ছবির সাথে চেহারার একদম মিল আছে, তবে ছোটবেলার নিশির সাথে কোনো মিল নেই। যেই নিশি লেহেঙ্গা ছাড়া কোনো কিছুই পরতে চাইতো না, আর সেই নিশি এখন জিন্স টপ পরে। কেমন আছো সৌরভ? ভালো। তুমি কেমন আছো নিশি? কে নিশি? আর আমার নাম তো প্রিয়া। মানে তোমার নাম প্রিয়া হলো কবে? তখনই? সৌরভ, ওর পুরো নাম প্রিয়া ইসলাম নিশি। তুমি ওকে ছোটবেলায় নিশি বলে ডাকতে। ও, মনে পড়েছে। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি যাই। নিশি, বাই। তবে নিশি, তুমি কি আমাকে একটু বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে? হ্যাঁ, চলো। যখনই দরজা দিয়ে বের হব, তখনই চেয়ে দেখি আব্বু ভেতরে ঢুকতেছে। আমি তো আব্বুকে দেখে ভয়ে একদম চুপসে গেছি। তারপরও ভয়ে ভয়ে আব্বুকে জিজ্ঞাসা করছি, আপনি এখানে? আসলে রাতে তোর আম্মু আমাকে সব বলেছে, তাই সব ভুলে চলে এলাম। মানিসি, তুমিও চলো আমাদের সাথে। আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। বাল্যকালের বিয়ে তো কেউ উপস্থিত ছিল না। আফা আর মমতা মিলে বিয়েটা দিয়েছে। আমি রাতে একটা পার্টির আয়োজন করে রাখছি, সেখানে সৌরভ আর প্রিয়ার আবার বিয়ে দিব। ঠিক আছে, তাই হবে, যদি আপনি তাই ভালো মনে করেন। একবার তো বিয়ে হয়েছে, তাহলে আবার বিয়ে কেন? আর আম্মু এখানে নেই, তাই বিয়ে করতে পারবো না আবার। তোর বউকে তুই যত খুশি বিয়ে করবি, তাতে সমস্যা কি? একবার বিয়ে হয়েছে, তাহলে আবার বিয়ে করার কি দরকার? তুই কি কাবিনের লেখা নিয়মের কথা ভুলে গেছিস? কি নিয়ম আমি কি করে বলবো? আর যাই হোক, এখন আমি বিয়ে করতে পারবো না। আমি এখনই বাড়ি চলে যাব। আম্মুকে সাথে নিয়ে এসে তারপর নিশিকে নিয়ে যাব। ঠিক তখনই নিশি এমন এক কথা বলে যা আমি বিপাকে পড়ে গেলাম। এখন কি করব? বাল্যকালে তোমার সাথে আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? এখন আবার বিয়ে করতে তোমার সমস্যা কি? সবাই যেহেতু আমাদের আবার বিয়ে দিতে চাচ্ছে, তাহলে এই বিয়েটা আবার নতুন করে করা উচিত। দেখো নিশি, বিয়ে করতে কোনো সমস্যা নেই, কিন্তু এক গরু বারবার জবাই করা দরকার কি? আর তাছাড়া এখানে আম্মু নেই, তাহলে আবার বিয়েটা কি করে করি বলো? আন্টিকে আমরা ফোন করে বলে দিব। আর আগামীকাল তো সকালে আমি সহ তোমাদের সাথে তোমাদের বাড়িতে যাব। তখন আন্টি আমাকে দেখে আর কিছুই জিজ্ঞাসা করবে না, বরং আন্টি অনেক খুশি হবে। দেখো নিশি, তুমি তো সব ভুলেই গেছো। তুমি তো এমন ছিলে না। আম্মুকে এখন আন্টি বলো। আর নিশি থেকে প্রিয়া হয়ে গেলে কি করে? আমাকে তোমার এখন ভালো লাগেনি, তাই তুমি এমন করছো। ঠিক আছে, তোমার সাথে আমার বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। ড্যাড, মম, আমি উপরে উপরে চললাম। সৌরভকে বলো যেন চলে যায়। না মা, এমনটা করে না। আচ্ছা সৌরভ, বিয়ে করতে তোর আপত্তি কোথায়? আর তুই তো চাস নিশি তোর বউ হয়ে সারা জীবন তোর সাথে থাকুক। হ্যাঁ আমি চাই, কিন্তু আব্বু, আমার আর নিশির তো বাল্যকালে বিয়ে হয়েছে একবার, তাহলে এখন আবার কিসের বিয়ে? যদিও নতুন করে বিয়ে করতে হয়, তাহলে আমি ঢাকা গিয়ে বিয়ে করব। এখানে কোনো বিয়ে করতে পারবো না। দেখো বাবা, আমি বিকালে আমাদের বাসায় একটা পার্টি দিয়েছি, তুমি আসবে বলে। ওই পার্টিতে তুমি নিশির হাতে আংটি পরিয়ে দিবে, তাহলে সবাইকে বলতে পারবো বাল্যকালে ওদের বিয়ে হয়েছে, এখন আংটি পরিয়ে শ্বশুর বাড়ি নিয়ে গেছে। হ্যাঁ সৌরভ, এই কাজটা করতে হবে। আর সমাজ বলেও তো কিছু আছে নাকি? ঠিক আছে। তখনই নিশি এসে আমাকে জড়িয়ে ধরেছে। এত বছর পর নিশিকে কাছে পেয়ে কিন্তু কেন জানি মনে হচ্ছে না আমাকে নিশি জড়িয়ে রাখছে। নিশি, চলো, তোমার সাথে আমি আলাদা কিছু কথা বলবো। হ্যাঁ চলো, কি কথা বলবে?
তখনই। বাবা সোরাব, এদিকে আয়, তোর সাথে আমার আলাদা কিছু কথা আছে। এমনভাবে হাত ধরে টানাটানি করছেন কেন? আমি যদিও এই বিয়েটা মেনে নিতে চাইনি, কিন্তু তুমি আমার একমাত্র সন্তান এই বলে বিয়েটা আমি মেনে নিয়েছি। এখন কোনো ঝামেলা করলে আমি কিন্তু আর সহ্য করব না। কি ঝামেলা করতেছি? আমি তো নিশির সাথে একটু কথা বলতে চাইছিলাম। যা বলবে বাড়িতে গিয়ে সব কথা হবে, এখানে কোনো কথা হবে না। ঠিক আছে, চুপচাপ বসে আছি। কিছুক্ষণের মধ্যে নিশিদের বাড়ি অনেক মানুষজন জড়ো হয়ে গেল। আমার আর নিশির সাথে বাল্যকালে বিয়ে হয়েছে, এইটা সবাইকে জানিয়ে দিয়েছে। নাও সৌরভ, নিশিকে আংটি পরিয়ে দাও। হ্যাঁ, দিতেছি। আমি নিশিকে আংটি পরাচ্ছি আর আমার বুকের ভেতর কেমন কেমন যেন করছে। নিশি আমাকে আংটি পরিয়ে দিয়েছে। আমি আম্মুকে ফোন করতে পারছি না। আব্বু আমার মোবাইলটা নিয়ে রেখে দিয়েছে। আজকে আমি অনেক খুশি। ঠিক আছে আব্বু, অনুষ্ঠান তো শেষ, তাহলে নিশিকে নিয়ে ঢাকা চলে যাই। আচ্ছা আব্বু, আম্মু তো বলেছিল নিশির সাথে দেখা হলে পরিচয় না দিতে, কিন্তু এখন তো সব উল্টাপাল্টা হয়ে গেল। আসলে তোর আম্মু তোকে সারপ্রাইজ দিতে চাইছে। ও আচ্ছা, নিশি তোমার সব কিছু গুছিয়ে নাও। নিশি গিয়ে ওর সব কিছু গুছিয়ে নিয়েছে। আমি নিশিকে নিয়ে ঢাকা চলে এসেছি। রাত 10টার দিকে দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজাতেই ছোট মা এসে দরজা খুলে বলে, সোহরাব, তুমি কাকে সাথে নিয়ে এসেছো? নিশি আমার বাল্যকালের বউ। এখন থেকে নিশি আমাদের বাড়িতে থাকবে। নিশিকে নিয়ে ভেতরে ঢুকছি, সবাই বসে আছে, শুধু আম্মু নেই। নিশিকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আমি কোন রুমে থাকবো? আচ্ছা, তোমাকে যে ছোটবেলায় একটা লকেট চেন দিয়েছি, ওই চেনটা কোথায়? ওইটা তো হারিয়ে ফেলেছি সেই কবে। আচ্ছা, তুমি সত্যি আমার সেই বাল্যকালের বউ তো? কেন এই কথা বলছো কেন? এমনিতেই। তোমার কি ছোটবেলার কোনো কথাই মনে নেই? সব আছে, আমি তো আন্টিকে খুঁজছি। বাহ নিশি, কেমন আছিস তুই মা? আয় আমার বুকে আয়। আমি রুমে চলে এসে খাটের উপর শুয়ে শুয়ে নিশির ছোটবেলার দুষ্টুমিগুলো মিস করতেছি। এই নিশির সাথে বাল্যকালের নিশির আকাশ পাতাল ব্যবধান। রুমে শুয়ে আছি, রাত 12টা বাজে। এমন সময় জুয়েল ফোন করছে। দোস্ত, তাড়াতাড়ি চলে আয় ভূতের আড্ডায়। কেন, কোনো পার্টি আছে নাকি? তাড়াতাড়ি আয়, আজকে সব পরী আকাশ থেকে নেমে এসেছে। দোস্ত, নিশিকে পেয়ে গেছি, এখন আর এসবের দরকার নেই। আচ্ছা, আগামীকাল কলেজে দেখা হবে বলেই ফোনটা রেখে দিয়েছি। মনটা খারাপ করে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে ফ্রেশ হয়ে নিচে নামছি। রাতে তুমি হঠাৎ কোথায় চলে গেছো? সারাদিন জার্নি করেছি, তাই ঘুমিয়ে গেছিলাম। এখন তুমি কি করবে? নাস্তা করে কলেজে যাব। আমি তোমার সাথে তোমাদের কলেজে যাব। আমাদের কলেজে অন্য কোনো আউট মানুষ ঢুকতে দেয় না। তাহলে বিকালে আমাকে ঘুরতে নিয়ে যাবে। ঠিক আছে। নাস্তা করে আমি বাইরে চলে আসলাম। বাইকটা নিয়ে বের হয়েছি। কিছুক্ষণের মধ্যে কলেজে চলে এসেছি। বাইকটা রেখে সোজা ক্লাসে ঢুকে গেছি। কিছু লেকচার শুনে বাইরে বসে আড্ডা দিতেছি। দোস্ত, তুই তো কাল রাতে ভূতের আড্ডায় যাসনি, তবে আমাদের কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে একটা মেয়ে এসেছে, দেখতে একদম জাক্কাস। দেখ, আমাকে এসব বলে কোনো লাভ নেই। দেখি, ওঠ বলেই ঘুরে দাঁড়িয়েছি। তখনই এক ধাক্কা। ও মা গো, মরে গেলাম। এই কানা নাকি, চোখে দেখতে পার না? মেয়ে দেখলে কি ধাক্কা খেতে ইচ্ছে করে? সরি ম্যাম, দেখতে পাইনি। আমি আপনার বইগুলো তুলে দিতেছি। যখনই নিচে বসতে যাব তখনই আবার মাথায় ঠোকা খেয়েছি। তখনই আমার বুকের ভেতর হার্টবিট বেড়ে যাচ্ছে। আরে, ছোটবেলার সেই রোগটা আবার শুরু হয়ে গেল নাকি? তাড়াতাড়ি করে উঠে এক দৌড়, আর মেয়েটা পেছন থেকে আমাকে ডাকতেছে। বাইকটা নিয়ে সোজা রওনা দিয়েছি। তাড়াতাড়ি করে বাড়িতে এসে বাইকটা রেখে ভেতরে ঢুকে আম্মু বলে এক ডাক দিচ্ছি, আর বাড়িতে সবাই জড়ো হয়ে গেছে। কিরে, কি হয়েছে? আমার ছোটবেলার সেই রোগটা আবার আজকে কলেজে দেখা দিয়েছে। মানে তোর বুকের হার্টবিট লাফাচ্ছে, কিন্তু তা কি করে সম্ভব? কারণ হ্যাঁ আম্মু, সত্যি বলছি।
তখনই দরজার কলিং বেল বেজে উঠেছে। আমি গিয়ে দরজা খুলে দিয়েছি। তাকিয়ে দেখি জুয়েল। কিরে তুই তুই আসলি কেন এখন? শালা, তোকে কত ডাকছি পিছন থেকে, তুই শুনিসনি কেন? মেয়েদের চেন চুরি করে আনতে তোকে কে বলছে? মানে কিসের চেন? আর কার চেন? কোন মেয়ের চেন? উল্টা পাল্টা বলতেছিস কেন? কলেজে যে মেয়ের সাথে ধাক্কা খেয়েছিস। ঠিক তখনই জুয়েলকে ধাক্কা দিয়ে সরিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেছে ওই মেয়েটা। আমার কাছে এসে সবার সামনে আমার কলার টেনে ধরে মাথায় একটা ঠোকা দিয়ে বলে, আমার মাথার সাথে কেউ একবার টোকা খেলে আমি তাকে দ্বিতীয়বার টোকা দেবই, সে যেই হোক। তাই মিথ্যা কথা বলে আপনার বন্ধুকে দিয়ে আপনার বাড়িতে এলাম। সরি, এবার আমার কাজ হয়ে গেছে, আমি চলে যাই। আর ঠিক তখনই নিশি এসে ওই মেয়েটাকে, এই মেয়ে, আমার স্বামীকে তুই আমার সামনে কলার ধরে নিজের মাথার সাথে ওর মাথা ঠুকে দিয়েছিস, তাও আবার বাড়িতে এসে আমার সামনে, সবার সামনে। এত বড় সাহস হলো কি করে? আমার সাহসের কি দেখেছেন? আমার মাথায় শিং গজালে না আপনার স্বামীকে বোঝাতাম কত দনের কত চাল। যাক, এখন আমার ঝগড়া করার কোনো মুড নেই, কারণ আজকে আমি আমার বাল্যকালের বরের সাথে দেখা করব। মানে কার সাথে দেখা করবেন? আপনি বয়রা নাকি, কানে কম শোনেন বুঝি? ঠিক তা না, আমিও বাল্যকালে বিয়ে করেছি, তাই আর কি। আচ্ছা, আপনার বরের নাম কি? তা জেনে আপনি কি করবেন? জুয়েল ভাইয়া, আপনাকে ধন্যবাদ, তা নাহলে আজকে রাতে আমার মাথায় শিং গজাতো। ঠিক আছে, তাহলে আমি আসি। আর মিস্টার, ঘরে এত সুন্দর বউ থাকতে এখন অন্য মেয়েদের সাথে ধাক্কা খাওয়া লাগে? আরে আমি কি ইচ্ছে করে ধাক্কা খেয়েছি নাকি? হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না। তবে আমি কিন্তু আপনার বউয়ের থেকে সুন্দর। আমাকে যে দেখে সেই ধাক্কা খেতে চায়। আসলেই আমি অনেক সুন্দর, তো তাই। হ্যাঁ, কেমন সুন্দর দেখে তো মনে হচ্ছে বাংলার 5। তখনই চেহারাটা কালো করে বেরিয়ে গেছে। নিশি সত্যি অনেক ভালো, ছোটবেলা ওর বিয়ে দিয়ে দিছে। ওর নাম কি? নিগার। নিশি। তখনই আমি আম্মুর দিকে তাকিয়েছি। আম্মু নিচের দিকে তাকিয়ে নিয়েছে। শালা, তুই আমাকে আগে বলিসনি কেন? কেন, কি হয়েছে? দোস্ত, তাড়াতাড়ি চল, তা না হলে আমার 13 বছরের সাধনা শেষ হয়ে যাবে। আর আপনাদের সবাইকে আমি দেখে নিব আমার সাথে জালিয়াতি করার পরিণাম কি হতে পারে। এই মেয়ে, তুমি নিশি তাই না? আজকেই তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আমার সত্যিকারের নিশিকে পেয়ে গেছি। তখনই, সৌরভ, কোথায় যাচ্ছিস? আমার বাল্যকালের বউয়ের কাছে। আম্মু, তুমিও এমনটা করতে পারলে? ঠিক আছে, আমার বউকে আমি নিজেই নিয়ে আসব। জুয়েল, চল। দুজনে বেরিয়ে নিশির পিছু পিছু হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখি নিশি একটা ছেলের হাতে হ্যান্ডশিপ করছে। ভা, নিশির বাল্যকালের বরটা অনেক সুন্দর দেখতে। শালা, ওই ছেলেটা ওর বর নয়, আমি হলাম ওর বর। তাহলে তোর বাড়িতে সেই নিশি, সেটা কে? আরে, ওর নাম নিশি নয়, ওর নাম টিয়া। আমার পরিবারের সবাই মিলে আমার সাথে বেইমানি করছে। আরে, নিশিকে বাইকে উঠাচ্ছে ওই ছেলেটা। চল বাধা দিই। বাইকে উঠলো, তোর কি? আর এমনিতেও নিশির কথার আগে হাত চলে, যদিও লেহেঙ্গা পরতে বেশি পছন্দ করে, কিন্তু দুষ্টুমির জন্য 1 নাম্বার। হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু তুই এত কিছু জানিস কি করে? ওদের বাড়িতে ভাড়া ছিলাম 1 মাস, তখনই সব জানতে পারছি। তার মানে ওদের বাড়িতে রুম খালি আছে? হ্যাঁ আছে, তবে ব্যাচেলার এখন ভাড়া দিবে না। সমস্যা নেই, বউ পেয়ে যাব। চল, আজকেই একটা নাটকের মেয়ে ভাড়া করে নেব। মাত্র 1 দিনের জন্য হলে হইবে। পরে কি করবি? তোর মতো মাথা মোটা না। এখন চল, কাছে গিয়ে নিশিকে আটকাই। আরে, নিশিরা তো চলে গেছে। শালা, তোর জন্যই সব হয়েছে। এখন চল, জুয়েলকে সাথে করে যারা মঞ্চ নাটক করে তাদের কাছে গিয়ে বলছি 1 মাস অভিনয় করতে হবে, একজনের বউ হয়ে থাকতে হবে। আমার কথার উত্তরে একজন বলল, না, এমন কাউকে পাবে না। আচ্ছা, আপনাদের মাঝে স্বামী স্ত্রী আছে যারা একসাথে অভিনয় করে? আমার বড় ভাই আর ভাবি হয়ে অভিনয় করবেন, মাত্র 1 মাস করলে হবে। হ্যাঁ, যেতে পারি,
তবে খাওয়া দাওয়া সব আপনার উপর। আর আমাদের 40,000 টাকা দিতে হবে। চেয়ে দেখি একজন মাঝবয়সী মহিলা। ঠিক আছে, আপনার নাম আর আপনার বরের নাম সব কিছু বলেন। আমার নাম নাজমা আর বরের নাম নাজিম হোসেন। এক এক করে সব কিছু আমাকে বলছে। আমিও সব কিছু ওনাদের বুঝিয়ে দিলাম। জুয়েলকে নিয়ে নিশিদের বাড়িতে গেলাম। মমতা আন্টিকে দেখেই আমার চোখে পানি চলে আসছে। জুয়েলের মাধ্যমে ভাড়া নিতে পারলাম। আমরা দোতলায় আর নিশিরা নিচতলায়, তবে বাড়িটা দোতলা। ঠিক আছে, তাহলে আমরা আগামীকাল আসব। ওনাদের বলেছি সকালে চলে আসতে। ওনাদের বিদায় করে দিয়ে রাতে বাড়িতে এসেছি। কিরে, কোথায় ছিলি? আমার টাকা লাগবে 1 লাখ, আর এক্ষুনি। তা না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। হঠাৎ এত টাকা দিয়ে তুই কি করবি? লাগবে, আমি নতুন একটা বাইক কিনবো। আর এই পুরাতন বাইকটা বেচে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সকালে অফিসে দেখা করে চেক নিয়ে যাস। আম্মু, টাকাটা আমার রাতেই লাগবে, ক্যাশ, কারণ বাইকের টাকা দিতে হবে। ঠিক আছে, দিয়ে দেন টাকাটা। আব্বু আমাকে টাকা দিয়েছে। আমি রুমে যাইতেছি, তখন প্রিয়া এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরছে। আমাকে এত করতে তোমার মন চায় না? দেখো প্রিয়া, আমি এখন তোমার সাথে এমন কিছু করতে চাই না। আমাকে তো তুমি নিশি বলে ডাকো, তাহলে আজ হঠাৎ প্রিয়া ডাকছো কেন? আপাতত ওকে তেমন কিছু বুঝতে দেওয়া যাবে না। আসলে প্রিয়া নামটা অনেক সুন্দর, তাই প্রিয়া বলে ডাকবো। ঠিক আছে, তাই ডেকো। ঠিক আছে, এখন ছাড়ুন। প্রিয়াকে ছাড়িয়ে আমি রুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে আমার ব্যাগটা গুছিয়ে নিয়েছি। রাতটা ছটফট করে কাটিয়েছি। সকালে আম্মুকে বলছি কলেজে যাচ্ছি, আসতে দেরি হবে। আমাকে নিয়ে তুমি ঘুরতে যাবে কখন? যাব তো, আগে কলেজ থেকে আসি। আজকে তো বন্ধ কলেজ, তাহলে কেন যাচ্ছ? আমার প্রাইভেট আছে। কোনো মতে পাশ কাটিয়ে বেরিয়ে এলাম। এসে ভাড়া করা ভাই ভাবিকে নিয়ে নিশিদের বাড়ি উঠে গেছি। আমার রুমটা ঠিক ছাদে ওঠা সিঁড়ির সাথেই রাখছি। সারা সকাল রুম গুছাতেই চলে গেছে। দুপুরে আমি ফ্রেশ হয়ে নিচে নামছি, তখনই ওই, তুই এখানে কেন? আমাদের বাড়িতে আসলি কি করে? আরে, এই পিচ্চিটা এখানে আসছে কোথা থেকে? কি রে বল, তুই এখানে আসলি কেন? আবার আমার গাল চিপ দিতে আসছিস তাই না? দাঁড়া, এক্ষুনি আমি আমার বড় আপুকে ডেকে আনতেছি। এইটা তাহলে নিশির বোন নিহা। আরে, এইটা কোথা থেকে এলো? আজকে তো আমি গেছি। আসলে একদম কলেজ থেকে আসার সময় রাস্তায় নিহার গাল ধরে গুলি বাবারে বলেছি। তখন যা কাহিনী হয়েছে, কান্না করে আর আমার থেকে 10টা চকলেট আইসক্রিম নিচ্ছে। আর আমি বুঝতেও পারিনি এইটা নিশির ছোট বোন নিহা। এমনি 2 বোন মিলে এসেছে। নিশি আমাকে দেখে এমন ভাব নিচ্ছে, মনে হয় জীবনে আমাকে কোথাও দেখেনি। এই, আপনি কে? আরে, বলে কি আমাকে চিনে না নাকি? মনে মনে ভাবছি। ঠিক আছে, তাহলে আমিও না চিনার ভান করি। ম্যাম, আমি আপনাদের বাড়িতে দোতলায় ভাড়ায় এসেছি। মানে তোমাকে ভাড়া কে দিচ্ছে? আমি দিয়েছি, ও আর ওর ভাই ভাবে। তখনই আমার ভাড়া করা ভাই ভাবি নেমে এসেছে। তা আপনার বউ কোথায়? আমার বউ মানে? আমি তো বিয়েই করিনি। কি এত বড় মিথ্যা কথা! আম্মু, তোমাকে ও বোকা বানাচ্ছে। আসলে ও বিবাহিত আর ওর বউ আছে। আরে কি বলেন, আমার ভাই তো চাকরি করে, আর ওর জন্য মেয়ে দেখতেছি বিয়ে করাবো বলে। বাহ, আপনার মেয়েটা তো অনেক সুন্দর, আমার ভাইয়ের সাথে বিয়ে দেবেন? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে বাল্যকালে, আর ছেলের নাম সোহরাব আল ইসলাম। ওরা সবাই লন্ডনে থাকে, 13 বছর পর দেশে আসছে নিশির সাথে দেখা করতে। তা কবে যাবে লন্ডন ওনারা? আমার আপুদের আবার বিয়ে হবে অক্টোবরের 10 তারিখে। কেন আবার বিয়ে কেন? একবার তো বিয়ে হয়েছে বাল্যকালে। এত কিছু তুমি বুঝবে না। আম্মু, তুমি ওদের কথা বিশ্বাস করবে না। আমি বলছি তো, ও আমার সাথে কলেজে পড়ে, নিশ্চয়ই কোনো মতলবে এখানে এসেছে। আমি কলেজে পড়ি? তা কি করে হয়? আমি তো চাকরি করি। আমার মনে হয় আমার মতো দেখতে কেউ হবে। আন্টি জানেন, এই পৃথিবীতে একই রকম দেখতে 7 জন হয়। হ্যাঁ,
আমিও কোথায় একবার পড়েছিলাম। যাক, এত কিছু জানার দরকার নেই। ভাড়া এসেছো, ভাড়া থাকবে, আমাদের সাথে কোনো রকম কথা বা দেখা করার কোনো চেষ্টাও করবে না, আমাদের ফ্ল্যাটে আসবে না, সিঁড়ি দিয়ে নেমে সোজা চলে যাবে, ভুল করেও তাকাবে না। ঠিক আছে আন্টি। আন্টি, একটা কথা বলি। হ্যাঁ বলো, কি বলবে? এটাই শেষ কথা। আপনাকে দেখে মনে হয় না আপনার বিয়ে হয়েছে। আপনি যদি এখনো সেজে রাস্তায় বের হন তাহলে এলাকার সব ছেলেরা আপনার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। আর নিশি যে আপনার মেয়ে তা একদম বোঝা যায় না, মনে হয় আপনার বোন। আরও কিছু পামটাম দিয়ে প্রশংসা করছি, তখনই চেয়ে দেখি আন্টি খুশিতে বাকবাকুম করছে। বাবা, তোমার নাম কি জানি? আল ইসলাম। আল, তুমি যখন মন চাইবে তখন আসবে। যদি কেউ কিছু বলে তাহলে আমাকে বলবে। এই নিশি, সর দেখি। বাবা আসো, ভেতরে আসো। আন্টি আমার হাত ধরে বসার রুমে নিয়ে এসেছে। কাকে নিয়ে এসেছো? আব্বু চুপ থাকেন, তা নাহলে আপনাকে বের করে দিবে ঘর থেকে, কারণ ছেলেটা আম্মুর প্রশংসা করছে। বুঝতে পারছি আজকে আমার কপালে খারাপই আছে। চল আমরা চাচা রুমে চলে যাই। আপু, ছেলেটা দেখতে কিন্তু হেভি। তুই যা, আমি একটু লাইন মারি। তুইও আম্মুর সাথে সাথে শুরু করছিস? আন্টি, আপনাদের নিচতলাটা একটু ঘুরে দেখতে পারি? হ্যাঁ দেখো না। তখনই আমি নেহাকে ডাক দিয়ে কাছে আনছি। ভাইয়া, আমি অনেক চালাক। আম্মু আপনার উপরে রাগ করবে না আজ থেকে। আম্মু আপনাকে অনেক ভালোবাসবে। নেহা, নিশির রুম কোনটা? ওই তো ওইটা। আপনি নিশি আপুর রুম। আচ্ছা, আপনি আপুর রুম খুঁজছেন কেন? দরকার আছে। এই নাও চকলেট। নেহাকে বিদায় করে একটু পর নিশির রুমের দিকে গেছি। রুমে নিশি নেই, মনে হয় বাথরুমে ফ্রেশ হচ্ছে। আমি ঢুকে সারা রুম ঘুরতেছি, ঠিক তখনই নিশি বের হওয়ার আওয়াজ শুনেছি। আমি পর্দার আড়ালে লুকিয়ে গেছি। নিশি একটা টাওয়াল পরে বের হয়েছে, নাচতেছে। আমি মোবাইল বের করে ভিডিও করতেছি। হঠাৎ টাওয়ালটা খুলে গেছে আর ধরতে গিয়ে পড়ে যেতেছিল। ঠিক তখনই আমি গিয়ে জড়িয়ে ধরেছি, সাথে সাথে নিশিকে নিয়ে নিচে পড়ে গেছি। আমি নিচে, নিশি উপরে। তবে ওর টাওয়ালের অবস্থা ভালো না, উঠতে গেলে খুলে পড়ে যাবে। আবার এদিকে আমার বুকের হার্টবিট বেড়ে গেছে। নিশির ঠোঁট আর আমার ঠোঁট একদম কাছাকাছি। ওর চোখগুলা বন্ধ করে রাখছে, চোখ খুলেই বলে, তুই আমার রুমে কেন? বলেই এক চিৎকার দিতেছিল। আর ঠিক তখনই ওর ঠোঁটে আমি কিস করে ধরেছি। বউ আমার বুকের ওপর শুয়ে আছে, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার পাশে আছে। নিশির ঠোঁটের স্পর্শ বলে দিচ্ছে নিশি আমার জন্য কতটা জরুরি। নিশি কাছে আসলে আমার বুকের হার্টবিট বেড়ে যায়। আর এই প্রথমবার বউয়ের ঠোঁটের স্পর্শ পেয়েছি, তা এত সহজে ছাড়ি কি করে? নিশি আমাকে জোর করে নিজেকে ছাড়িয়ে বলে, তুমি আমার রুমে কেন? আমি আজকে তোমাকে খুন করে ফেলবো। খুন পরে করবেন ম্যাম, আগে নিজের কাপড় ঠিক করেন। আমি না হয় দেখছি, কিন্তু অন্য কেউ দেখে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই, তুমি কোথাও যাবি না। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসতেছি। আজকে তোর খবর করে ছেড়ে দেব। হ্যাঁ, আমি তো সারা জীবন এখানে থাকার জন্যই এসেছি। আমার এত তাড়াতাড়ি মরার কোনো ইচ্ছা নেই। আপনি ফ্রেশ হন, আমি গেলাম। আর বিকালে কিন্তু আমি আপনাকে নিয়ে ঘুরতে যাব। তোর সাথে আমি ঘুরতে যাব? তোকে তো আজকে বাড়ি ছাড়াই করব। আমি আজকে সৌরভের সাথে ঘুরতে যাব, আমার বাল্যকালের বরের সাথে, বুঝলি? সেইটা সময় বলে দিবে। তবে আজকে যা দেখছি তা মনে হয় না সহজে ভুলতে পারবো। এখন যাই, বিকেলে আবার আসবো ডিস্টার্ব করতে। নিশি দৌড়ে আমার দিকে আসতে চাচ্ছে, আমি সোজা দৌড়ে রুমে চলে আসছি। বাহ, নিশির পেটের তিলটা আগের চেয়ে একটু বড় হয়েছে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। সোহরাব ভাই, এখন একটু বের হব, আমাদের বাড়িতে যেতে হবে। বাসায় একটু ঝামেলা হচ্ছে, আমরা ঝামেলা মিটিয়ে চলে আসব। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবেন। ওনারা চলে গেছে। আমি ফ্রেশ হয়ে বের হয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখি ওই ছেলেটা আসছে, যাকে নিশি সোহরাব বলে চিনে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে গেছি। আরে আল যে, বাবা এদিকে আসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। এই হলো নিশির বাল্যকালের বর। দেখতে কেমন? দেখতে তো ভালোই, তবে কেন জানি মনে হচ্ছে নিশির সাথে একদম মানাবে না। আম্মু, তুমি ওকে কেন এত কিছু বলছো?
এদিকে আসো, আমার শাড়ি পরাতে হবে, তুমি কুচিটা করে দিবে। আমার হাতে কাজ আছে, রান্না করা বাকি। আজকে কালুনি আসিনি, তুই নিজে নিজে করে নে, আর না হয় সৌরভকে নিয়ে করিয়ে নে। সৌরভে, তুমি পারো শাড়ি পরাতে? নিশি নকল সোহরাবকে বলছে, আর এই বাড়িতে আমার নাম আল বলে জানে, কারণ সোহরাব আল ইসলাম বললে যদি কোনো মাইন্ড করে আর আমাকে না থাকতে দেয়, তাই আমি আমার নাম আল ইসলাম বলেছি। না নিশি, আমি শাড়ি পরাতে পারি না। এক কাজ করো, তুমি শাড়িটা নিয়ে পার্লারে চলো। এখন পার্লারে গেলে ঘুরতে যাব কখন? তাহলে এক কাজ করো, আজকে লেহেঙ্গা পরে নাও, অন্য একদিন শাড়ি পরে যাও। আমি আব্বু আম্মুকে ম্যানেজ করে নেব। ঠিক আছে, তাই হবে। আল ভাইয়া, তুমি আমার দুলা ভাইয়ের সাথে পরিচিত হইছো? নেহা, কোনো দরকার নেই, তুমি নিশিকে বলো আমি গাড়িতে বাহিরে অপেক্ষা করতেছি। হ্যাঁ, আমিও ওইটাই চাচ্ছিলাম। ঠিক আছে, আপুকে বলে দিতেছি। ধন্যবাদ নিহা তোমাকে। খালি ধন্যবাদে কাজ হবে না, আমার চকলেট দিন। এই নাও চকলেট। নিহা চকলেট পেয়ে চলে গেছে। আমি চুপ করে নিশির রুমে ঢুকে গেছি। চেয়ে দেখি নিশি লেহেঙ্গা পরার জন্য রেডি হচ্ছে। তখনই আমাকে দেখে বলে, এই তুই আবার এসেছিস কেন? তোমাকে শাড়ি পরাতে। মানে তবে রে, তোকে আমি এবার সত্যি সত্যি খুন করে ফেলবো। বলে এক চাকু এনে আমাকে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে লাগিয়ে গলায় ধরে রাখছে। আরে ম্যাম, কি করছেন? মরে যাব তো। তোর মোবাইল দে আগে, তারপর বাকি কথা হবে। নিশি জোর করে মোবাইলটা নিয়ে এক আছাড় দিয়ে ভেঙে ফেলেছে। আর আমার ড্যান্স ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিলে। আজকে তোমার একদিন কি আমার একদিন। ম্যাম, শুধু শাড়ি পরিয়ে চলে যাব, আর কিছু করব না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন প্লিজ। ঠিক আছে, শুধু সৌরভের মা বলেছে শাড়ি পরে যেতে, তাই নাও শাড়ি। তবে তুমি আমার শরীরে হাত দেবে না, আমায় বলবে, আমি পরে নেব। ঠিক আছে, নিশিকে শাড়ি পরাচ্ছি। হঠাৎ করে পেটের তিলের দিকে নজর গেছে। বাল্যকালে নিশির এই তিলটাই কোনো না কোনো বাহানায় আমি ধরতাম, তবে আজকে কেন জানি ধরতে ইচ্ছে করছে, কিন্তু ধরলে তো খবর করে ছাড়বে। কি দেখছো এমন করে? ম্যাম, আপনার তিলটা অনেক সুন্দর, আমার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। এটা ছুঁয়ে দেখার অধিকার একমাত্র আমার পরে, ওকে ছাড়া কাউকে ধরতে দিব না। আর বাল্যকালে সব এমনিতেই এটা ধরতো। যাক, তুমি কাজে মন দাও। হ্যাঁ দেন, কুচিটা করে দিই। হ্যাঁ নাও। ম্যাম, আপনার চুলগুলো ছেড়ে রাখলে বেশি সুন্দর লাগবে, আর আপনার চুল তো অনেক বড়, তাই না? কোনো দরকার নেই। ঠিক আছে, নেন, কুচি করা হয়ে গেছে। আমি গুজে দিব? কোনো দরকার নেই, আমারটা আমি নিজে গুজে নেব। কিছুক্ষণ চেষ্টা করার পর আমাকে বলে, তো কুচিটা একটু গুজে দাও। হ্যাঁ দেন। কচিটা হাতে নিয়ে গুজে দিতেছি আর তিলটা ছুঁয়ে দিতেছি। নিশি বুঝতে পারছে কিন্তু কিছু বলেনি। নেন ম্যাম, এখন একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তাকিয়ে দেখেন। ওয়াও, অনেক সুন্দর হয়েছে তো, ধন্যবাদ তোমাকে। বলেই হাত বাড়িয়ে আমার গাল ধরতে চাইছে, কিন্তু কিন্তু কি মনে করে আর ধরেনি। তাহলে চলেন আমরা ঘুরতে যাই। মানে তোমার সাথে ঘুরতে যাব কেন? বারে, এত সুন্দর করে সাজিয়েছি কি অন্যের সাথে ঘুরতে যেতে নাকি? তোমার কি মনে হয় আমি তোমার সাথে ঘুরতে যাব? হ্যাঁ, মনে হচ্ছেই, আর মনে না। আপনি যাবেন এইটা আমার বিশ্বাস। দেখি চলেন। বলেই নিশির হাত ধরেছি। ঠিক তখনই নিশি আমাকে এক থাপ্পড় দিয়েছে। আর যদি কোনোদিন আমাকে টাচ করিস তাহলে তোর খবর আছে। আমি তোকে কতবার বলেছি সৌরভকে আমি ভালোবাসি, শুধু ভালোবাসি না, ওকে নিজের প্রাণ মনে করি। তাও তুই আমার আর সৌরভের মাঝখানে আসতে চাইছিস। থাপ্পড় দেওয়ার জন্য ধন্যবাদ। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। তখনই খেয়াল করলাম নিহা ভেতরে এসেছে। ভাইয়া, আমার ঠোঁট কেটে গেছে নাকি রক্ত পড়ছে দেখো তো। কি করে কাটছে? না, তেমন কিছু না, দাঁতের সাথে কামড় লাগছে তাই। দেখি নিহা, সরো, আমি রুমে যাই। নিশি আমার দিকে তাকিয়ে আছে। আমি সোজা রুমে চলে এসেছি। এসেই জোড়াতালি দিয়ে মোবাইলটা ঠিক করে জুয়েলকে ফোন করে বলছি আজকে ভূতের আড্ডায় যাব। ভূতের আড্ডায় আজকে যেতে পারবো না।
একটু কাজ আছে, তুই একা চলে যাস। ঠিক আছে। ফোনটা দেখেই মনটা খারাপ করে একটু শুয়ে পড়েছি। কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। রাত 8টা বাজে। মোবাইলে রিংটোন শুনে ঘুম ভাঙছে। মোবাইলটা হাতে নিয়ে দেখি আম্মুর ফোন। রিসিভ করতেই বলে, কিরে তুই আজকে সকালে কলেজে যাবি বলে বের হলি, এখনো পর্যন্ত আসার নাম নেই বাড়িতে, কোথায় আছিস তুই? এই তো আসতেছি বলেই ফোন কেটে দিচ্ছি। না, এখন উঠে ফ্রেশ হতে হবে। আরে আমার ঠোঁটে এসব কি? আর ঠোঁটের ব্যথাটাও একদম নেই। আরে ঠোঁটে মলম লাগিয়েছে কে? মনে হয় নিহা এসেছে। যাক, নিহা ছোট হলে কি হবে, বুদ্ধি আছে। ফ্রেশ হয়ে বাইকটা নিয়ে বের হয়েছি। বারবার নিশির থাপ্পড়টার কথা মনে পড়ছে। না, এক কাজ করি, আজকে একটু নাইট ক্লাবে যাই। যেই কথা সেই কাজ। বাইকটা নিয়ে সোজা চলে আসলাম। বাইকটা রেখে ভেতরে ঢুকে তো আমি পুরাই অবাক। আরে ও এখানে কেন? তখনই একটা ছেলে এসে বলছে, কি লাগবে, দেশি নাকি বিদেশি? আমি ড্রিঙ্কস করি না। ড্রিঙ্ক নয়, ডান্স পার্টনার। আমার লাগবে না। ঠিক তখনই চেয়ে দেখি নিশি আর নকল সোহরাব নাচ করতেছে। হঠাৎ খেয়াল করলাম নিশির শাড়ির আঁচলের সেফটি পিন খুলে যাচ্ছে। আঁচলটা খুলে গেলে নিশির অনেক খারাপ লাগবে। এই যে মিস্টার, দেশি লাগবে একটা। 1000 টাকা দেন, এনে দিচ্ছি। এই নিন। একটা মেয়েকে ইশারা করছে। সে এসে আমার হাত ধরে নাচতে আরম্ভ করছে। আমি মেয়েটার দিকে না তাকিয়ে নিশির দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে নিশির কাছে চলে গেলাম। মেয়েটিকে বলছি, নকল সোহরাব যখন নিশিকে ঘোরাবে তখন গিয়ে যেন ওর হাত ধরে, ওর হাতে মেয়েটা ধরে নেবেন। মেয়েটি রাজি হয়ে গেল। আমি মেয়েটিকে ঘুরিয়ে ছেড়ে দিয়েছি আর নকল সোহরাব নিশিকে ঘুরিয়েছে। আমি গিয়ে নিশিকে ধরে একটু দূরে নিয়ে এসেছি। সরি, তুমি এখানে কেন? ছি, কি বিশ্রী গন্ধ। আপনি ড্রিঙ্কস করেছেন? তাতে তোর কি? যা এখান থেকে, তা নাহলে কিন্তু আবার থাপ্পড় খাবি। হ্যাঁ, তা তো দিতেই পারবেন। দেখি এদিকে ঘুরেন। নিজের শাড়ির আঁচল খুলে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল আছে? দেন, আমি ওইটা লাগিয়ে দিই। দেখি, ছাড়ুন, আমি সৌরভকে দিয়ে লাগিয়ে নেব। ওই দেখেন, আপনার সোহরাব অন্য মেয়ের সাথে কি সুন্দর রোমান্স করে ড্যান্স করছে। দেখি দেন, আমি লাগিয়ে দিই। নিশি আমার দিকে তাকিয়ে আছে। আমি আঁচলটা ঠিক করে লাগিয়ে দিয়েছি। তখন একজন বলে, পুলিশ আসতেছে, সবাই পালান। সবাই যার যার মতো করে পালাচ্ছে। সবাই এমন করে পালাচ্ছে কেন? একজনকে জিজ্ঞাসা করেছি। সে বলছে হপ্তা দেওয়া হয়নি, তাই। বুঝতে পারছি। নিশি চলো। নিশি হাঁটতে পারছে না, ড্রিঙ্কস করে একদম নিজের কোনো খেয়াল নেই। নিশিকে কোলে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসেছি। নিশিকে কোলে তুলেছি সেই 13 বছর পর। ভালোই লাগছে আমার। হোটেলের পাশে একটা ছোট্ট পার্কের ভেতরে নিশিকে নিয়ে বসে আছি। রাত 12টা বাজতে চলেছে। চেয়ে দেখি নিশি চোখ মেলেছে। আমি কোথায়? আমার অনেক ঘুম পাচ্ছে, আমাকে বাসায় নিয়ে চলো। বলেই বমি করে দিয়েছে। আমার সব কাপড় চোপড় নষ্ট করে ফেলছে। এইটাই বাকি ছিল বুঝি। নিশিকে কোলে নিয়ে আমার বাইকে এনে বসালাম। ওর শাড়ির আঁচল দিয়ে আমার সাথে ভালো করে বেঁধে নিলাম। নিশি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরছে। অনেক কষ্টে নিশিকে নিয়ে বাড়িতে এসেছি। দরজার কলিং বেল বাজাতেই নিহা এসে দরজা খুলে দিয়েছে। আপুর কি হইছে? আর সোহরাব ভাইয়া কোথায়? তেমন কিছু হয়নি। আসলে নিশি মনে হয় ড্রিঙ্কস করছে। আপু ড্রিঙ্কস করেছে? হ্যাঁ, কিন্তু মনে হয় সোহরাবের পাল্লায় পড়ে করছে। আচ্ছা, এখন বাদ দাও। আর তুমি এত রাতে জেগে আছো কেন? আন্টিরা কোথায়? কালনি আন্টি আছে, আর আম্মুর একটু বের হইছে, বলছে আসতে রাত হবে। ঠিক আছে, চলো নিশিকে রুমে নিয়ে যাই। নিশিকে কোলে নিয়ে ওর রুমে গেছি। নিহা আমার সাথে সাথে রুমে আসছে। নিশিকে শুয়ে দিয়ে আমি উঠতে যাব, তখনই দেখি নিশি আমার শার্ট ধরে রাখছে। আমি ওর হাত ছাড়িয়ে মাথায় হাত বুলিয়ে চলে আসতেছি। তখনই নিহা বলে, ভাইয়া, আপনি কি নিশি আপুকে ভালোবাসেন? আর আপনি আসলে কে? হঠাৎ এই প্রশ্ন করছো কেন? কারণ আজ বাদে কাল নিশি আপুর বিয়ে হয়ে যাবে, আর বাল্যকালে তো বিয়ে হয়ে আছে, আর আপনি তো সবই জানেন, তাও কেন আপুর জন্য এত কিছু করছেন? হ্যাঁ, তাহলে কি ধরে নিব আপনি আপুকে ভালোবাসেন? এখন আমি নেহাকে যদি বলি ভালোবাসি, তাহলে সব শেষ হয়ে যাবে।
আগে আসল কারণটা জানতে হবে, কেন নিশি ওই ছেলেটাকে নিজের বাল্যকালের বর হিসেবে মেনে নিয়েছে। ঠিক তখনই ভাইয়া, আপু তো বমি করতেছে। আপনি আপুকে ছেড়ে যায়েন না প্লিজ। আম্মু বাসায় নেই, যদি আপুর কিছু হয় তাহলে আমি কেমনে কি করব। এক কাজ করো, একটা টাওয়াল নিয়ে এসো আর এক মগ পানি নিয়ে এসো। হ্যাঁ, আসতেছি। নিহা চলে গেছে। আমি নিশির পাশে বসে নিশিকে ধরে বসে আছি। নিহা মগে পানি আর টাওয়াল নিয়ে এসেছে। নিহা, তোমাদের বাসায় টক জাতীয় কিছু খাবার আছে বা কোনো আচার থাকলে বলো। ফ্রিজে আছে, আমি নিয়ে আসতেছি। নিশির জামা নষ্ট করে ফেলছে বমি করে। নিহা লেবুর শরবত নিয়ে এসেছে, আমি নিশিকে খাইয়ে দিয়েছি। নিহা, কালনি ভূঁইয়াকে ডাক দাও। নিহা গিয়ে ওনাকে ডেকে আনছে। ভূঁইয়া, আপনি নিশির কাপড়টা চেঞ্জ করে দেন। ঠিক আছে, তুমি বাহিরে যাও। ভূঁইয়া, আপনি আন্টিকে কিছু বলিয়েন না, কারণ আন্টি জানতে পারলে নিশিকে অনেক বকা দিবে। আচ্ছা নিহা, তুমি সাথে থাকো, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে। আর ভাইয়া, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি। নিহা, তুমি যেইটা ভাবছো তার কিছুই না, এমনিতেই একটা মেয়ে বিপদে পড়ছে তাই সাহায্য করেছি। ঠিক আছে, আমি গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়েছি, আর কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কলেজে চলে এসেছি। এসে জুয়েলের কাছে সব খুলে বলছি। আচ্ছা, তুই নিশিকে সব খুলে বল, দেখ নিশি কি বলে। হ্যাঁ, তাই করব। তবে আগে নিশিকে আমার প্রতি দুর্বল করি। চল ক্লাসে যাই। অমনি পেছন থেকে কেউ আমার হাত ধরে আর বলে, সরি কালকে থাপ্পড় তোমাকে দেওয়ার জন্য। আরে আপনি আমাকে সরি বলছেন কেন? আর কখন আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন? বলছি তো সরি, তাহলে কেন এমন করছেন? গতকাল রাতের ঘটনা সব নিহা আমাকে খুলে বলছে, তার জন্য আপনাকে ধন্যবাদ। দেখুন মিস নিশি, আপনার কোনো কথা আমি বুঝতে পারছি না। আপনি কেন সরি বলছেন আর কেনই বা ধন্যবাদ দিতেছেন? আপনি আল ইসলাম ভাইয়া না? না, আমি আল নই, আমার নাম সোহরাব। ও আমার বরের নাম সৌরভ। আসলে আপনার মতো দেখতে একদম হুবাহু, নাম তার আল ইসলাম। সরি ভাইয়া আপনাকে বিরক্ত করার জন্য। কি, আমার মতো দেখতে? বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা তাহলে আমি আসি। এই জুয়েল, চল আমরা ক্লাসে যাই। যদি কিছু মনে না করেন তাহলে আমার বার্থডে পার্টিতে আগামীকাল রাতে আমাদের বাড়িতে আসবেন। না, আসতে পারবো না, আমার বাড়িতে কাজ আছে। এই জুয়েল, চল। নিশি, চিন্তা করো না, সোহরাব আসবে আগামীকাল তোমার বার্থডে পার্টিতে। ধন্যবাদ। তাহলে আল ভাইয়ার সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব। তাহলে আসবেন কিন্তু আগামীকাল। আর হ্যাঁ, আপনার বউকেও সাথে করে নিয়ে আসিয়েন, কেমন? হ্যাঁ, আসবে, তা একদম চিন্তা করো না। নিশি চলে গেছে, আর তখনই জুয়েলকে আমি সামনে কিল ঘুষি দিতে লাগলাম। শালা, তুই জানিস না আল আমি নিজেই, আর সোহরাবও আমি। তাহলে কেন নিশির বার্থডেতে যেতে রাজি হলি কেন? সরি দোস্ত, আমার একদম মনে নেই। এখন কি করব? কি আর করব, যেতে হবে। আর না গেলে সব শেষ হয়ে যাবে। তবে সব থেকে বড় সমস্যা হচ্ছে প্রিয়া। কথা নেই বার্তা নেই, খালি খালি জড়িয়ে ধরে। মনে হয় জড়িয়ে ধরার জন্য একদম ছটফট করে। ঠিক আছে, আগামীকাল প্রিয়াকে আমি ম্যানেজ করব, তুই শুধু নিশিকে ম্যানেজ করে দিস, কেমন? মনে থাকে যেন। এখন চল একটা প্ল্যান করি, কি করে নিশিকে বোঝানো যাবে যে আমরা দুজন ব্যক্তি দেখতে একই রকম, আর সেইটা সবার সামনে পূরণ করব। জুয়েল আর আমি মিলে দুজনে একটা প্ল্যান করছি। আজকে আর ক্লাস করিনি, দুজনে মিলে প্ল্যান করেছি। কিছুক্ষণ পর দেখি ওই নকল সোহরাব এখানে কলেজে এসেছে। জুয়েল, এই শালাকে আগে সাহায্য করতে হবে। শালার গাড়ির চাকার পাম্প ছেড়ে দিব নাকি? গুড আইডিয়া, যা তাই কর। যখনই নিশে আসবে তখনই আমি বাইকটা নিয়ে এসে এন্ট্রি নেব। কিন্তু নিশি তোর সাথে যেতে রাজি হবে কেন? বোকা, নিশি আলের সাথে যাবে, সোহরাবের সাথে নয়। দোস্ত, তোর মাথায় অনেক বুদ্ধি আছে। যেইটা করতে বলছি তুই সেইটা কর, যা। এখন আমি বাইকটা নিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছি, আর জুয়েল গিয়ে নকল সোহরাবের গাড়ি চাকার হাওয়া ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ পর নিশি এসেছে। নিশি, আমার ভুল হয়ে গেছে। আসলে গতকাল রাতের ঘটনাটার জন্য সরি। আমার একদম উচিত হয়নি তোমাকে একা রেখে চলে আসাটা।
আমি পুলিশের ভয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি। তুমি মিথ্যা কথা বলছো কেন সৌরভ? তুমি বলছো তোমার আম্মু আমাকে দেখতে চাইছে, আর তুমি কিনা আমাকে ক্লাবে নিয়ে গেছো। আসলে বন্ধুদের পাল্লায় পড়ে গেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই কান ধরলাম, আর কোনোদিন এমন ভুল করব না। যদি করি তুমি যা বলবে তাই হবে। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি আমাকে শরবতের সাথে কী সব মিশিয়ে দিচ্ছ, তাই খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। যদি আল ভাইয়া না থাকতো তাহলে আমার কি হতো? আমি নিজেও জানতাম না। তোমার কাছে প্রতিজ্ঞা করতেছি আর কোনোদিনও এসব ক্লাবে যাব না। আমি তোমার কাছে দুহাত জোর করে ক্ষমা চাচ্ছি, প্লিজ প্লিজ, এবার মতো ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। ঠিক আছে, আজকের মতো লাস্ট। আর যদি কোনোদিন এমন ভুল করো তাহলে কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। ধন্যবাদ তোমাকে। চলো আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। হ্যাঁ চলো। ওরা দুজন গাড়িতে উঠবে এমন সময় আমি বাইক নিয়ে হাজির হয়েছি। আরে নিশি, তুমি আজ কলেজে এসেছো? হ্যাঁ, তা তো সকালে দেখছেন, এখন আবার জিজ্ঞাসা করছেন কেন? সরি, আমি কখন সকালে দেখছি? আমি জাস্ট অফিস থেকে বাসায় যাইতেছি। আজ খুব সকালে অফিসে যেতে হয়েছিল। আমি সৌরভ ভাইয়া না। সৌরভ তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। আমি এই সৌরভের কথা বলছি না, আমাদের কলেজের সৌরভের ভাইয়ের কথা বলছি। ও বুঝতে পারছি, আপনি কি আল ভাইয়া? ভাইয়া কে? তোমার ভাইয়া? কেন আপনি? কারণ নিহা তো আপনাকে ভাইয়া বলে ডাকে। নিহার বয়স আর তোমার বয়স কি এক নাকি? ঠিক আছে, তোমার যা মন চায় তাই ডাকো, আমি গেলাম। তখনই নকল সোহরাব বলে, আরে চাকার হাওয়া ছাড়ছে কে? পেছনে 2 চাকার হাওয়া নেই। তাহলে এখন যাব কি করে? নিশি এসো, আমিও বাড়ি যাব। সোহরাব গাড়ি ঠিক করে নিয়ে আসবে। ঠিক আছে সৌরভ, তুমি কি গাড়ি ঠিক করে নিয়ে আসো? আল ভাইয়া, আপনাকে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো না, কি বলবে? সরি আর ধন্যবাদ। বুঝতে পারছি, আসলে আপনার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে আমি এই কাজটাই করতাম। তার মানে রাস্তার অপরিচিত কোন মেয়ের সাথে আমাকে তুলনা করছে? ঠিক তা না। আচ্ছা বাদ দেন এসব কথা। এই নেন আপনার বার্থডে গিফট। আমার বার্থডে আপনি জানলেন কি করে? আপনার রুমে থেকে আইডি কার্ড দেখে। ঠিক আছে নামেন ম্যাম, এসে গেছি। ভাইয়া, আপনাকে কিন্তু আগামীকাল বার্থডে পার্টিতে থাকতে হবে, কারণ আপনার মতো দেখতে একজনকে আমি আসতে বলেছি। সরি আন্টি, আমি থাকতে পারবো না। আগামীকাল আমার অফিস করতে হবে, আর রাতে একটু যেতে হবে কোম্পানির কাজে। এখানে তো আম্মু নেই, তাহলে আন্টিকে ডাকছেন কাকে? আপনাকে? আমি আপনার আন্টি হলাম কবে? যখন থেকে আমি আপনার আল ভাইয়া হয়েছি সেদিন থেকে আপনি আমার আন্টি হয়ে গেছেন। আপনি যদি আমাকে ভাইয়া বলতে পারেন তাহলে আমি কেন আন্টি ডাকতে পারবো না? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আপনি আগামীকাল বার্থডে পার্টিতে থাকবেন, যদি না থাকেন তাহলে আপনার কপালে খারাপ আছে, বলে দিলাম। আমি না থাকলেও কোনো ক্ষতি হবে না, কারণ আমি তো আপনার কেউ না। আর আপনি যা করার করিয়েন আন্টি, আমি থাকতে পারবো না। ঠিক তখনই নিশি এসে আমার গলা টিপে ধরতে চাইছে, আর আমি দৌড়ে রুমে চলে এসেছি। নিজের বরকে তুমি ভাইয়া বলতে পারো, তাহলে আমি তোমাকে আন্টি বললে সমস্যা কোথায়? আমাকে ভাইয়া বলার মজা হাড়ে হাড়ে টের পাবে। আন্টি কোথাকার! আহা কি আনন্দ আকাশে বাতাসে। নাচতে নাচতে বাথরুমে গেছি ফ্রেশ হতে, অমনি নিহা এসে বলছে, ভাইয়া, আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে। তাই বুঝি? টেবিলে রাখো। ভাইয়া, আপু এসেছে তোমার সাথে কথা বলবে বলে। আমি এখন ফ্রেশ হব, কথা বলতে পারবো না। তোমার আপুকে বলো আমি কোনো আন্টির সাথে কথা বলবো না। ওই তুই আজকে বাইরে আয় তো, তোর একদিন কি আমার একদিন। আজকে তোর মাথা ফাটাবো, তোর চোখ তুলে ফেলবো। আন্টি, আপনি গিয়ে আপনার বরের সাথে এই রাগটা দেখান। নিহা, আন্টিকে বলো চলে যেতে। ভাইয়া, তুমি না আপুকে ভালোবাসো, তাহলে আন্টি বলে ডাকছো কেন? কি এই হাদারাম আমাকে ভালোবাসে? হাদারাম বলছো কেন শুনি? আল ভাইয়া তোমার জন্য কত কষ্ট করছে, আমি তো আল ভাইয়ের প্রেমে পড়ে গেছি। নিহা, আমি কখন বলেছি তোমাকে যে এই আন্টিকে ভালোবাসি? আমার বউ হবে, দেখতে অনেক সুন্দর।
পেটে তিল থাকবে, চুলগুলা কোমর ছাড়িয়ে যাবে, হাসিটা অনেক সুন্দর হবে, কণ্ঠটা একদম শুনলে সব কষ্ট দূর হয়ে যাবে, আর দেখতে একদম পরীর মতো হবে। আপুর তো সবই ঠিক আছে। আচ্ছা আমি গেলাম, তোমরা ঝগড়া করো। নিহা, তোমার সাথে আন্টিকে নিয়ে যাও। আমার বইই গেছে তোর রুমে থাকতে। হ্যাঁ, তা ঠিক বলেছ। ওকে, যাও গিয়ে মদের বোতলে চুমুক দাও। আর কোনো সাড়া শব্দ পাইনি, মনে হয় চলে গেছে। আমি ফ্রেশ হয়ে বের হয়েছি, না রুমে কেউ নেই। কাপড় পরে নিহার রাখা খাবারটা খেয়ে নিলাম। বাহ, আন্টির হাতের রান্নার প্রশংসা করতে হবে। তবে নিশিকে রাগাতে হবে আজকে একটু। এখন যাই, একটু নিশিকে রাগিয়ে আসি। খাবার শেষ করে প্লেটটা হাতে করে নিচে নেমে এলাম। বাবা সোহরাব, তুমি একটা কাজ করে দিবে? জি আন্টি, বলেন কি কাজ করতে হবে? এখন নয়, আগামীকাল তুমি শিশির বার্থডেতে সব নিজের হাতে করবে। নিশি আমাকে বলেছে তুমি যেন সব নিজের হাতে করো। ও এই কথা, ঠিক আছে, চেষ্টা করব। আন্টি, আপনার হাতে রান্নার জবাব নেই, আপনি অনেক ভালো রান্না করতে পারেন। আচ্ছা, সারাক্ষণ তুমি মমতার এত প্রশংসা করো কেন? তাতে আপনার এত ফাটে কেন? আন্টি দেখছেন, আপনার প্রশংসা একদম সহ্য করতে পারে না। আমি আপনার প্রশংসা করি, তার জন্য আমাকে কি বলে? আরে বাবা দাঁড়াও, আসলে আমার প্রশংসা ওনার সহ্য হয় না। এই তুমি তোমার কাছে যাও। আম্মু, আমি একটু বের হচ্ছি। এখন আবার কোথায় যাবে? আমার বান্ধবীর বাসায় আজকে ওর গায়ে হলুদ। একা যাওয়ার দরকার নেই, সৌরভকে বল এসে তোকে নিয়ে যেতে। ফোন করেছি, বলছে আসতে একটু দেরি হবে, আর ও হাতে কাজ আছে। তাহলে আলকে সাথে নিয়ে যা। দরকার নেই, আমি একা যেতে পারবো। আন্টি, গতকাল রাতে কি হয়েছে জানেন? রাতে একা বের হয়েছে একটা মেয়ে, তারপর আর বাসায় আসেনি, ছেলেরা তুলে নিয়ে গেছে। হ্যাঁ, তা আমিও শুনেছি। নিশি, তুই আলকে সাথে নিয়ে যা, আর তা না হলে সৌরভের জন্য অপেক্ষা কর। ঠিক আছে, আল ভাইকে সাথে নিয়ে যাব। আল ভাই আসেন, আমি বাইরে গাড়িতে অপেক্ষা করতেছি। হ্যাঁ, আমি রেডি হয়ে আছি। আন্টি আপনাকে অনেক ধন্যবাদ। নিশি ম্যাম চলেন। ভাইয়া আসার সময় আমার জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবেন কিন্তু। ঠিক আছে। নিশি আর আমি দুজনে বাহিরে এসেছি। নিশি ম্যাম বাইকে করে যাবেন? না, আমি গাড়িতে করে যাব। ঠিক আছে চলেন। আমি গাড়ি ড্রাইভ করতেছি, নিশি পাশে বসে আছে। নিশিকে বারবার তাকিয়ে তাকিয়ে দেখতেছি। এমনভাবে কি দেখতেছেন ভাইয়া? গাড়িটা অ্যাক্সিডেন্ট করবেন তো। আর আমাকে দেখে লাভ নেই, আমার তো বিয়ে হয়ে আছে। এক কাজ করতে পারি, আপনার জন্য আমার একটা বান্ধবী সেট করে দিতে পারি। বুঝতে পারছি আন্টি, থাক দরকার নেই, আমার নিজের জিনিস নিজেই খুঁজে নেব। আন্টি আপনি একটু বলিয়েন কি করে যেতে হবে? আমি আন্টি, তাই না? বলেই আমার গলা টিপে ধরছে। আমাকে আন্টি ডাকার মজা আজকে বোঝাবো। আরে ম্যাম কি করছেন? গাড়ি অ্যাক্সিডেন্ট করব তো। কে শোনে কার কথা? আমি গাড়িটা সাইড করে থামিয়ে দিয়ে নিশিকে কাতুকুতু দিতে লাগলাম। নিশির যখন ছোটবেলা রাগ উঠত, তখন আমি কাতুকুতু দিলে ওর রাগটা কমে যেত। এই আপনি কি করছেন? আমাকে শ্বশুরি দিতেছেন কেন? শ্বশুরি দিলে তো আপনার রাগ কমে যাবে। আপনি কি করে জানলেন আমার রাগ উঠলে শ্বশুরি দিলে রাগ কমে যায়? এখন কি বলবো? নেহা বলছে। তবে আপনার পেটের তিলটা একটু বেশি সুন্দর ম্যাম। নেহাটা আপনাকে দেখি সব বলে দিয়েছে। গাড়িটা বামে মোড় করে রেখে দিন। ঠিক আছে, গাড়িটা বামে মোড় করেছি। নিশি ম্যাম, আপনার ঠোঁটের লিপ জেল নষ্ট হয়ে গেছে। সব আপনার জন্য হয়েছে, এখন কি করব? কিছুই করতে হবে না বলেই নিশিকে ধরে ওর ঠোঁটের লিপ জেল মুছে দিয়েছি। এটা কি করলেন? এদিকে আসেন, টিস্যু দিয়ে ভালো করে মুছে দিই। সত্যি বলতে আপনাকে এখন বেশি সুন্দর লাগছে। নিশি চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিশির ঠোঁট মুছে দিলাম। দুজনে নেমে পাশাপাশি হেঁটে বাড়ির ভেতরে গেছি। আচ্ছা, আজকে আপনার বান্ধবীর গায়ে হলুদ, আগামীকাল আপনার বার্থডে,
আবার ওর বিয়ে, তাহলে একদিনে 2টা অনুষ্ঠান অ্যাটেন্ড করব কি করে? এটা তো আপনার চিন্তা না করলেও হবে এখন। চলেন ভাইয়া, আমরা ভিতরে যাই। হ্যাঁ চলেন আন্টি। তখনই নিশি আমার গলা টিপে ধরছে। আমি একটু সোজা হয়েছি, তখনই নিশি আমার বুকের মাঝে এসে গেছে, আর সেই সুযোগে আমি নিশিকে জড়িয়ে ধরেছি। নিশি নিজেকে ছাড়িয়ে আমাকে থাপ্পড় দিয়েছে। আমি চোখ বন্ধ করে নিয়েছি, কিন্তু থাপ্পড়টা আমার গালে পড়েনি। আমি চোখ মেলে চেয়ে দেখি নিশির হাতটা লিজা ধরে রাখছে। আরে এখানে লিজা আসলো কোথা থেকে? পেছনে চেয়ে দেখি আব্বু আম্মু সহ পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। এই মেয়ে, তোমার কথার আগে হাত চলে কেন? তোমার সাহস দেখে বাঁচি না। তুমি আমার ছেলেকে থাপ্পড় দিতে যাচ্ছ কেন? আঙ্কেল, আমার মনে হয় মেয়েটা সোহরাব ভাইয়াকে ফাঁসাতে চাইছে, কিন্তু ভাইয়া মনে হয় ওকে তেমন চান্স দিচ্ছে না, তাই এমন করছে। এই মেয়ে, ওই দিন তুমি বাড়ি গিয়ে আমার ছেলেকে অপমান করে এসেছো। মিথ্যা কথা বলে আমাদের সবাইকে বোকা বানিয়ে এসেছো। তুমি না বলেছো তোমার বর আছে, তাহলে আমার ছেলের পিছু নিয়েছো কেন? আব্বাজান, 2-1টা থাপ্পড় লাগিয়ে দেবো নাকি? চেয়ে দেখি নিশি কেমন চেহারা কালো করে নিয়েছে, আর আমাদের বাড়ির সবাই নিশিকে যা খুশি তাই বলে যাচ্ছে। আরে আপনারা কে বলেন তো? সেই কখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। মানে কি বলছিস সোহরাব? আমাকে চিনতে পারছিস না? আমি তোর জন্মদাতা পিতা। সরি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আসলে আমার নাম আল, আর আমি ওনাদের বাসায় ভাড়া থাকি। সোহরাব, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমি নিশ্চিত বুঝতে পারছি আমাদের চিনেও তুই না চেনার ভান করছিস। আরে বলছি তো আমি আপনাদের চিনি না, আর আপনি কি বলছেন 2-1টা থাপ্পড় লাগাবেন? ওর ওপর হাত তুলে দেখুন, হাত ভেঙে দিব। আরে ম্যাম, আপনি মন খারাপ করছেন কেন? আল, আমার মনে হচ্ছে ওনারা আপনাকে ওনাদের ছেলে সৌরভ মনে করতেছে। হ্যাঁ তাই তো। একটু দাঁড়ান, আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি। আপনার ছেলে মনে হয় আমার মতো দেখতে। আমি একটা কোম্পানিতে জব করি, এই দেখুন সেই কোম্পানির আইডি কার্ড। হ্যাঁ তাই তো মালিজা, সৌরভকে একটা ফোন করো তো, তাহলে তো বুঝতে পারবো। হ্যাঁ আব্বু, আমি করতেছি। ঠিক আছে, আপনারা ফোন করেন, আমি গেলাম। এই নিশি ম্যাম, চলেন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়ান, আমাকে যে অপমান করেছে তার প্রতিশোধ নিয়ে নি। ওনাদের ছেলেকে আসতে দেন, আমাকে অপমান করা মজা হাড়ে হাড়ে টের পাবে। কি আমাকে মজা দেখাবে? আরে আসতে দাও, আমি আমার ছেলেকে মজা দেখাবো। কাম সারছে। এমনি আমি সোহরাব আর আমি আল। ভাগ্য ভালো ফোনটা গাড়িতে ভুলে রেখে এসেছি। রিং হচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। আরে দেরি হয়ে যাচ্ছে তো, ওইদিকে রিতার গায়ের হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। চলেন এখন। সৌরভ মনে হয় জ্যামে আটকা পড়ে আছে। আমি যদি জানতাম রিতার গায়ে হলুদ, তাহলে জীবনেও আসতাম না। শাশুমা, মনে হচ্ছে এই ছেলেটা সোহরাব। আপনি ওনাকে বলেন ওনার মোবাইলটা দেখতে। তুমি আমার থেকে বেশি চিনো আমার ছেলেকে। দেখি সবাই চলেন। আর এই মেয়ে, তোমাকেও বলি, এতটা রাগ ভালো না তোমার। তোমার বরটা তো দেখো তো আমার ছেলের মতো। তাই আমাদের একটু ভুল হয়েছে, তাই আমি সবার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। তখনই নিশি আম্মুর হাত ধরে বলে, আন্টি, ক্ষমা চাইতে হবে না, আসলে ঠিক বলেছেন, আল ভাইয়ের মতো দেখতে আপনার ছেলেটা। তখন আম্মু নিশির মাথায় হাত রেখে আমার দিকে তাকিয়ে চলে গেছে। নিশি, উনি কি বলে গেছে? বলেছে আপনার মাথা খারাপ আছে, চলেন। বলেই হাত ধরে টেনে নিয়ে গেছে। আমি নিশির হাত ধরে ভেতরে গেছি একসাথে। ওর বান্ধবীরা দুলা ভাই বলে চিৎকার দিয়ে উঠেছে। জি শালিরা, আমি কিন্তু আপনাদের দুলা ভাই নই, আমি হলাম আল ইসলাম। তখনই চেয়ে দেখি রিতা বসা থেকে উঠে আমার দিকে এগিয়ে এসেছে। ও, আপনার নাম আল? যাক, ভালো। তা নিশি, তুই ওনাকে কোথায় পেলে? এই তোর না গায়ে হলুদ, এই সবাই ওর গায়ে হলুদ দিয়ে দে। সবাই মিলে রিতাকে গায়ে হলুদ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। নিশি, একটু এদিকে আসবে? এখন আসতে পারবো না। আমি মন খারাপ করে অন্যদিকে চলে গেছি, একা দাঁড়িয়ে আছি। এমন সময়
কেউ এসে আমার পেছন থেকে চোখ টিপে ধরেছে। আরে কে চোখ টিপে ধরেছেন? ছাড়েন, ছাড়েন বলছি। কোনো শব্দ হচ্ছে না। জোর করে ছাড়িয়ে দেখি প্রিয়া। আরে আপনি আমার চোখ টিপে ধরেছেন কেন? আমি তোমাকে চিনতে পারবো না তা কি করে হয়? ডাবল রোল ছবিতে হয়, বাস্তবে নয়। আমাকে বোকা বানানো এত সহজ হবে তা কি করে হয়? কিসের ডাবল রোল? দেখি, ছাড়েন আমার হাত। আমি আবারও বলছি, আমি সোহরব নই, আমি আল ইসলাম। তুমি নিজেকে যতই ডাবল করো, আমার থেকে তোমার মুক্তি নেই। আজ নয়তো কাল আমার সাথেই তোমার সংসার করতে হবে। ঘুমিয়ে স্বপ্ন দেখা ভালো, তবে জেগে দেখা কিন্তু বিপদ। সেটা সময় বলে দেবে, এখন তো কাজটা করে নেই। বলেই প্রিয়া আমাকে টান মেরে ওর বুকের মাঝে নিয়েছে। আরে কি করছো? ছাড়ো বলছি। বলেই কোনো মতে প্রিয়াকে ছাড়িয়ে পেছনে ঘুরে দেখি নিশি দাঁড়িয়ে আছে হাতে হলুদ নিয়ে। এই মেয়ে, আমি আবার বলছি, আমার স্বামীর কাছ থেকে দূরে থাকবি। ঠিক আছে, দূরে থাকবো। বলেই নিশি চলে যেতেছে। আমি তাড়াতাড়ি করে গিয়ে নিশির হাত ধরে ফেলি। কি হলো আন্টি, আমাকে হলুদ না লাগিয়ে চলে যাচ্ছেন কেন? তবে রে, বলেই আমার সারা কাপড় হলুদ দিয়ে নষ্ট করে দিয়েছে। নিশি ম্যাম, আপনাকে রাগাতে কেন জানি আমি খুব ভালো লাগে। তখনই একটা মেয়ে এসে আমাদেরকে বলে, এই যে আপনারা তাড়াতাড়ি আসেন, রিতা আপু আপনাদের ডাকছে। চলেন ভাইয়া। আমি নিশি গেলাম। গিয়ে দেখি সবাই বসে আড্ডা মারতেছে। নিশি সবার মাঝে বসে গেছে, আমি ঠিক পেছনে বসে আছি। নিশি, তোর বাল্যকালের বর আসেনি কেন? ওর একটু কাজ পড়ে গেছে তো তাই। আমি হলে না হয় সব কাজ রেখে আমার বউয়ের সাথে আসতাম, কোনো অজুহাত বা বাহানা দেখাতাম না। তাহলে তো আপনার বউ অনেক লাকি হবে। ঘোড়ার ডিম হবে, দেখিস বউর কপালে শরীর দশা লাগাবে। জি না, আমার বউ আমাকে অনেক আদর করবে আর মহাব্বত করবে। নিশির সাথে কতক্ষণ তর্ক বিতর্ক করে নিলাম। আচ্ছা ম্যাম, অনেক রাত হয়েছে, চলেন বাড়িতে যাই। আরে হ্যাঁ, আগামীকাল তো আবার আমার বার্থডে। আচ্ছা রিতা, যাই, আর মনে করে কিন্তু তুই চলে আসিস। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছি, হঠাৎ এক ধাক্কা খেয়েছি। সরি আন্টি, দেখতে পাইনি। বাহ, আমাকেও পর করে দিলি, নিজের মাকে আন্টি বলছিস। আরে আমার সাথে তুই ডাবল হওয়ার অ্যাক্টিং করছিস, কেন করছিস? সরি আন্টি, আমি আপনার ছেলে নই। এই নিশি চলো। নিশিকে সাথে নিয়ে চলে এসেছি। গাড়িতে বসে আগে মোবাইলটা পকেটে নিয়ে নিলাম। গাড়িতে কোনো কথা হয়নি। রাস্তায় আমি ড্রাইভ করছি, নিশি পাশে বসে আছে। হঠাৎ করে নিশির মাথাটা আমার কাঁধের উপর রেখেছে। মনে হয় নিশি ঘুমিয়ে গেছে। আমি গাড়িটা বাড়ির সামনে রেখে নিশিকে ডাক না দিয়ে ওকে কোলে তুলে নিলাম। কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিয়েছে। নিশির কি হয়েছে? কিছু না, ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছে। আমি নিশিকে ওর রুমে দিয়ে আসি। আন্টিও আমার পিছু পিছু এসেছে। নিশিকে শুয়ে দিয়ে আমি চলে এসেছি রুমে। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। আর কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়েছি। ভাইয়া, এই নেন টাকার লিস্ট। কিসের টাকা আর কিসের লিস্ট? আমি কি করে বলবো, আগে হাতে নিয়ে দেখেন। হ্যাঁ দাও। হাতে নিয়ে তো পুরাই অবাক। আরে এত বড় লিস্ট, এই সবগুলা আমাকে করতে হবে? আপু তো বলছে সব আপনি নিজেই করবেন। আরেকটা কথা, আপুর বিয়ের বাকি কিন্তু আর মাত্র 10 দিন, যা করার তাড়াতাড়ি করবেন। বুঝতে পারছি মহারানী, ঠিক আছে, আমি সব কিছু রেডি করতেছি। সারাদিনে আমি নিশিদের বাড়িটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। লিস্টের সব কিছু কিনে এনে আন্টির কাছে হিসাব দিয়ে দিলাম। সব কিছু করতে করতে সন্ধ্যা 7টা বেজে গেছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে জুয়েলকে ফোন করে সব কিছু ঠিক করে নিলাম। রুম থেকে বের হব, তখনই দেখি নিহা আর নিশি দুজনে আমার কাছে এসেছে। ভাইয়া, আপুকে শাড়িটা পরিয়ে দেন, পার্লার থেকে লোক আসার কথা, এখন আসতে পারবে না।
আর সব গেস্ট আসা শুরু করেছে। ঠিক আছে, পরিয়ে দিচ্ছি। নিশি আমার দিকে তাকিয়ে আছে, আমি নিশিকে শাড়ি পরিয়ে দিচ্ছি। আমি ইচ্ছা করে নিশির তিলটা ছুঁয়ে দিলাম। নেন ম্যাম, কুচিটা পরে নেন। আপনি যেহেতু সব পরিয়ে দিয়েছেন, এই কুচিটাও পরিয়ে দেন। আজ সূর্যটা কোন দিক দিয়ে উঠেছে? এত কথা না বলে পরিয়ে দেন। আমি নিশিকে কুচিটা পরিয়ে দিয়েছি। তখন নিশি বলে, দেখা শেষ হলে বলিয়েন, আমি যাব। কি দেখছি আমি? আমার বয়ে গেছে আপনার তিল দেখার। ঠিক আছে ভাইয়া, আপনার যেহেতু বয়ে গেছে সেহেতু আমিও গেলাম। আরে এই নিশি, কি করছো? দরজা লাগালে কেন? আমি বের হব কি করে? আমিও আজকে প্রমাণ করিয়ে দেব আপনি সৌরভ না আপনি আল। এখন ভিতরে বসে বসে মুড়ি খান, আমি আর দরজা খুলছি না। আরে তুমি আমার কথাটা তো শোনো। কে শোনে কার কথা? নিশি দৌড়ে চলে গেছে। হায় হায়, এখন কি করব? যদি আমি রুমে বন্দি থাকি তাহলে তো সব খেলা শেষ। রুমে বন্দি থাকলে তো সব কিছু গন্ডগোল হয়ে যাবে, আর সবার কাছে ধরা খেয়ে যাব। আর যদি এখন ধরা খাই তাহলে কপালে শনির দশা আছে, যে করে হোক রুম থেকে বের হতে হবে। কি করি এখন? আরে এই জানলা দিয়ে তো পালাতে পারি। হ্যাঁ, তাই করতে হবে বলেই জানলার গ্রিল খুলে নিলাম। জানালা দিয়ে নিচে নেমে সোজা আমাদের বাড়িতে এসেছি। কিরে, এতদিন পর কোথা থেকে এসেছিস? কোথায় আবার, একটু বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম। রিতার গায়ে হলুদে আমাদের অপমান করে শান্তি হয়নি? কার গায়ে হলুদ? রিতার মনে হচ্ছে তুই নামটা প্রথমবার শুনেছিস। আরে রিতার গায়ে হলুদ হলো কবে? আমার কথা শুনে আব্বু আম্মু সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। যাক, বুঝতে পারছি। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমার কাজ আছে, জুয়েলের বোনের বার্থডে পার্টিতে যেতে হবে, সাথে প্রিয়াকে নিয়ে যেতে বলেছে। সত্যি বলছো? ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। প্রিয়া আমার সাথে বের হবে বলে খুশিতে লাফাচ্ছে। হ্যাঁ চলো, এত বেশি সাজগোজ করতে হবে না। প্রিয়াকে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। নিশিদের বাড়ির কাছে এসে দেখি জুয়েল দাঁড়িয়ে আছে। দেখ সোহরাব, সবকিছু ঠিক করে ম্যানেজ করে নিস ভাই। শালা, তুমি যদি প্রিয়াকে ম্যানেজ করতে না পারো তাহলে তোমার কপালে খারাপই আছে। জুয়েলকে বুঝিয়ে প্রিয়াকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকেছি। তখনই, এই মেয়েটা এখানে কেন? আজকে তো ওর বার্থডে, তাই এখানে। আর উনি হচ্ছে জুয়েলের বোন। আমি এখনই চলে যাব। বলেই প্রিয়া আমার হাত ধরে বাহিরের দিকে টেনে নিয়ে আসতেছে। আরে ম্যাম, কি করছেন? চলে যাচ্ছেন কেন? আসলে আমি বলছি ভাইয়াকে আপনাকে সাথে নিয়ে আসতে। প্লিজ, আজকে আমার বার্থডে, আপনি আমার সাথে এমন করবেন না। ঠিক আছে। আমি আর প্রিয়া দুজনে ভেতরে গিয়ে বসেছি। ভাইয়া আপনারা এখানে বসেন, আমি এক্ষুনি আল ভাইয়াকে ডেকে আনতেছি। আমাদের কাজ আছে, আপনি কেক কাটবেন কখন? আমরা চলে যাব। এই তো এক্ষুনি, একটু বসেন প্লিজ। হ্যাঁ, ওনাকে নিয়ে আসুন, আমারও খুব ইচ্ছে ওনাদের দুজনকে একসাথে দেখব। তখনই আমি জুয়েলকে ইশারা দিয়েছি। হ্যাঁ তাহলে নিয়ে আসেন। আর প্রিয়া, চলো আমরা একটু হেঁটে বাড়িটা দেখি। হ্যাঁ চলো, তাই করি। আমি প্রিয়াকে নিয়ে হাঁটতেছি, তখনই একজন শরবতের গ্লাস নিয়ে যাচ্ছে, আর জুয়েল পেছন থেকে এসে ওই লোকটাকে ধাক্কা দিয়েছে। আর সেই লোকটা সব শরবত প্রিয়ার গায়ের উপরে এসে পড়ে গেছে, আর সব কাপড় নষ্ট হয়ে গেছে প্রিয়ার। আরে কি করছেন? চোখে দেখতে পাননি বলেই প্রিয়ার কাপড় ঝেড়ে দিতেছি। প্রিয়া, চলো আমরা বাসায় চলে যাই। হ্যাঁ তাই করি, চলো। আমি জুয়েলকে চোখ মেরেছি। নিশি এসে আমাদের কাছে দুঃখ প্রকাশ করছে। সরি, আসলে ওনাকে দেখতে পাইনি। একটু দাঁড়ান, এখনই আল ভাইকে নিয়ে আসছি। দেখো প্রিয়ার কি অবস্থা, এখানে একটু থাকা সম্ভব না। আমরা এখন আসি। নিশি বাধা দিতে চাচ্ছে, কিন্তু প্রিয়াকে নিয়ে সোজা বেরিয়ে আসলাম। সৌরভ, আজকে চলো আমরা লং ড্রাইভে যাই। আগে তোমার কাপড় চেঞ্জ করতে হবে, চলো বাসায় যাই। প্রিয়াকে নিয়ে আবার বাসায় এসেছি।
তুমি কিন্তু কোথাও যাবে না কিন্তু। হ্যাঁ, কোথাও যাব না। প্রিয়া তাড়াতাড়ি করে উপরে গেছে, আমি বেরিয়ে আসতেছি। অমনি আম্মু বলে, দাঁড়া সোরা, আর কতদিন এভাবে ডাবল রোল চলবে? আম্মু আমার সাথে কেন এমনটা করলেন বলেন? আমি তো বেশি কিছু চাইনি, চেয়েছি নিশিকে, তাহলে কেন এমনটা করলেন? প্রিয়া অনেক ভালো মেয়ে, তোকে অনেক সুখে রাখবে। আম্মু আমার সুখের দরকার নেই, আমার ভালোবাসার দরকার। যাকে দেখে নিজের মনের অনুভূতি আসে না, তার সাথে সারা জীবন কি করে থাকবো? যাক, যা করছেন ভালোর জন্য করছেন। আমি গেলাম। যেহেতু আপনি মা, তাই এত সহজে সব কিছু বুঝে গেছেন, তাই আপনার কাছে অনুরোধ, কাউকে কিছু বলিয়েন না। আমাকে ক্ষমা করে দিস বাবা, আয় আমার বুকে আয়। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। আম্মু, আমি নিশিকে ছাড়া বাঁচতে পারবো না। নিশির বিয়ে ঠিক করে ফেলেছে, কিছুদিন পর নিশির বিয়ে হয়ে যাবে। আম্মু, তুমি আব্বুকে কিছু বলো না প্লিজ। ঠিক আছে, কিচ্ছু বলবো না। তোকে আরো অনেক কিছু বলার আছে। তুই নিশির বিয়েটা ভেঙে নিশিকে নিয়ে সোজা বাড়িতে চলে আয়। ঠিক আছে, তাহলে আপনি এই দিকটা সামলিয়ে নিয়েন। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি করে নিশিদের বাড়িতে চলে আসলাম। এসে বাইকটা ঠিক করে রেখে রশি দিয়ে বেয়ে জানলার ভেতরে দিয়ে রুমে গিয়ে জানলার গ্রিলটা লাগিয়ে রুমে বসে আছি। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 11:30 বাজে। আমি গিয়ে দরজায় টক করতেছি, তখনই দরজা খুলে গেছে। চেয়ে দেখি নিশি রাগী চোখে তাকিয়ে আছে। এই, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? রুমে শুয়েছিলাম। তোমার বার্থডে বলে আমাকে তুমি বাহির দিয়ে ভেতরে আটকিয়ে রাখবে? আমাকে বলতে পারতে, তাহলে আমি আগেই বাড়ি ছেড়ে চলে যেতাম। একদম চালাকি করবেন না। আচ্ছা, আপনার ভাই ভাবি কোথায়? ভাবি বাপের বাড়ি গেছে, ওনারা আসতে কিছুদিন দেরি হবে। চালাকি করা হচ্ছে আমার সাথে? আমি জানি আপনি সব নাটক করছেন। দেখি সরেন, আন্টির কাছে আগে আপনার নামে বিচার দিয়ে আসবে। একবার তুমি, একবার আপনি, বুঝতে পারছি। এই নিন, আপনার জন্য কেক নিয়ে এসেছিলাম। অনুষ্ঠানের সময় দরজা বন্ধ করে রাখছে, আবার এখন কেক নিয়ে এসেছে। যান, আপনার কেক আমি খাবো না। দেখি সরেন, আমি নিচে যাব। কেক তো আপনাকে খেতে হবে। বলেই আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়ে আমার বুকের উপরে বসেছে, আমার গলা টিপে ধরেছে। আরে কি করছেন? ছাড়েন, মরে যাব তো। কে শোনে কার কথা? নিশি জোর করে আমাকে কেক খাইয়ে দিয়েছে। আমি যা বলি তাই করি, বুঝতে পারছেন? তবে আমার কেন জানি মনে হয় আপনি সৌরভ আর আপনি আল। মনে নিয়ে বাসায় থাকেন, তবে আমার বুকের উপর থেকে ওঠেন। এত বাজে কেক জীবনেও খায়নি। তাড়াতাড়ি করে ব্রাশ করতে হবে। নিশিকে একটু রাগাবার জন্য বলেছি। কি এত বড় কথা? বলে আমাকে আবার গলা টিপে ধরছে। ঠিক তখনই নেহা এসে বলে, বাহ, অনেক সুন্দর তো। বলেই কিছু ছবি তুলে নিয়েছে নেহা। নিহা, ছবি তুলছিস কেন? আম্মুকে দেখাবো বলে। নেহা জানো আমার, এমনটা করো না। দাও মোবাইলটা, আমি ছবিগুলো ডিলিট করে দিই। দিতে পারি, তবে আমার কিছু শর্ত আছে, আর সেইগুলো এখনই পালন করতে হবে। কিসের শর্ত আর কি পালন করতে হবে শুনি? আল ভাইয়াকে জড়িয়ে ধরতে হবে, আমার সামনে কিস করতে হবে, আর ওই ভাইয়াকে না, এই আল ভাইয়াকে বিয়ে করতে হবে। কি এত বড় কথা? দাঁড়া, তোকে দেখাচ্ছি। বলে নিশি উঠে নিহার দিকে যাচ্ছে। তখনই নিশি আমার বুকের মাঝে পড়ে গেছে, আর নিহা তখন আবারও কিছু ছবি তুলেছে। কি মজা, জড়িয়ে ধরছে আল ভাইয়াকে, ইয়ে। আমাকে জড়িয়ে ধরার শখ? তাহলে বলো, আমি নিজেই ধরবো। আর অন্য কাউকে বিয়ে করার কি দরকার? আমাকে বিয়ে করতে পারো, যখন মন চাইবে তখন জড়িয়ে ধরতে পারবে। কি তোমাকে জড়িয়ে ধরার শখ? আর তোমাকে বিয়ে করতাম? আমি এক্ষুনি আম্মুকে বলতেছি। বলেই আম্মু বলে চিৎকার দিয়েছে, আর তখনই আমি নিশির ঠোঁটে কিস করে বসেছি। নিশি নিজেকে ছাড়িয়ে আমাকে থাপ্পড় দিয়েছে। ঠিক তখনই আন্টি রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করে
দেখে নিশি আমার বুকের উপর বসে আছে। আল, তোমাকে নিশি থাপ্পড় দিল কেন? আর নিশি, তুই আলের বুকের উপর বসে আছিস কেন? কি হলো? তোমরা কিছু বলছো না কেন? আসলে আন্টি তেমন কিছু হয়নি। নিশি কেক খাওয়াতে চাইছে, আমি খেতে চাইছিলাম না। এতে দুষ্টুমি করতে গিয়ে নিশির হাতে লেগে গেছে। তখনই নিশি আমার বুকের উপর থেকে নেমে গেছে। নিশি, আল যা বলছে তা কি সত্যি? আমার দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ আম্মু, উনি সত্যি বলছে। আম্মু, আমি ঘুমাবো, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি রুমে গেলাম। ঠিক আছে, যা। আর বাবা, তুমি কিছু মনে করো না। ঠিক আছে আন্টি। আচ্ছা আন্টি, সবাই চলে গেছে মেহমানরা? হ্যাঁ, চলে গেছে। ঠিক আছে, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে থাকো, সকালে বাকি কথা হবে। ও ভালো কথা, নিশির বিয়ের 10 তারিখে হবার কথা ছিল না? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? ওনারা লন্ডন, তাড়াতাড়ি যেতে হবে, তাই বিয়েটা কমিয়ে নিয়ে এসেছি। সামনের শুক্রবার বিয়ে। তা কি করে হয়? আর নিশি রাজি হয়েছে? নিশি তো আগে থেকেই রাজি। তুমি কিন্তু বিয়ের সবকিছু নিজের হাতে করবে, কেমন? ঠিক আছে, তাই হবে। নিশির বিয়ে ওর ভালোবাসার মানুষের সাথে হবে। আন্টি চলে গেছে, আমি দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়েছি। কি করব এখন? মাত্র তো 6 দিন বাকি। সকালে কিছু একটা করতে হবে। শুয়ে পড়েছি, আর কিছু চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যাচ্ছি, এমন সময়, ভাইয়া, রাতে মিষ্টি তো ভালোই খেলেন দেখছি। কিসের মিষ্টি? আপু আপনাকে কিছু খাওয়ায়নি? হ্যাঁ, কেক খাইয়েছে। তাহলে কিসটা কে করেছে শুনি? এই নিহা, একটু পেছনে ঘুরে তাকাবে? কেন? তুমি তাকাও, আমি গেলাম। নিহা তাকিয়ে দেখে নিশি, আর সাথে সাথে এক দৌড়, আর নিশি ওকে ধরতে চাচ্ছে। যখনই চলে আসছিল তখনই, ওই, আপনি কোথায় যান? আমার কাজ আছে, একটু বের হতে হবে। কেন, কোনো কাজ আছে নাকি? না, কোনো কাজ নেই। ঠিক আছে, তবে কালকে মিষ্টি কম হয়েছে। কিসের মাঝে? তখনই বলে, তবে রে বলে আমার দিকে এগিয়ে আসছিল। আমি দৌড়ে বাহিরে চলে এসেছি। যাক, বাঁচা গেল। বাহিরে এসে জুয়েলকে ফোন করেছি। কিছুক্ষণ পর জুয়েল এসেছে। বল, তোর বাল্যকালের বউয়ের খবর কি? হ্যাঁ, ভালোই, তবে নিশি মনে হয় আমাকে লাভ করতে শুরু করেছে। কি করে বুঝতে পারলি? বুঝতে পারছি, কালকে রাতে ওকে কিস করেছি, এরপর একটা থাপ্পড় দিয়েছে। তবে আন্টি দেখে ফেলে, কিন্তু নিশি কিছুই বলেনি। তাহলে বুঝো কেন কিছু বলেনি? হ্যাঁ, তা তো ঠিক। তা এখন নিশিকে বলে দে তুই ওর বাল্যকালের বর সোহরাব। হ্যাঁ, আজকে সময় করে বলে দিব। বল, তোর কি খবর? জুয়েল আর আমি বসে অনেক কথা বলতেছি, হঠাৎ মোবাইল বেজে উঠেছে। চেয়ে দেখি আন্টির নাম্বার। রিসিভ করতেই, আল, তুমি যেখানেই থাকো না কেন, তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেল চলে আসো। আন্টি, কি হয়েছে? তখনই ফোনটা কেটে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেলে গেলাম। আমাকে দেখে নিহা দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। আপু অ্যাক্সিডেন্ট করছে সৌরভ ভাইয়ের সাথে বাইকে যাওয়ার সময়। নিশি কোথায়? তখনই চেয়ে দেখি আঙ্কেল আন্টি বেঞ্চে বসে কান্না করতেছে। পাশে বসে ওনাদের সাথে কথা বলছি। বাবা, আর নিশি বাঁচবে তো? হ্যাঁ, বাঁচবে, কিছুই হবে না নিশির। কিন্তু সোহরাব কোথায়? এই তো, আমি সোহরাব। আপনি তো সুস্থ, তাহলে নিশির কি হয়েছে? আসলে নিশি পিছনে বসেছিল, আর ট্রাকটা পিছনে যাওয়ার সময় নিশি ওড়নার সাথে লেগে রাস্তায় পড়ে যায়, আর মাথায় প্রচণ্ড আঘাত পায়। ওর মাথায় হেলমেট ছিল না, আর আপনি বা কি করছিলেন? ঠিক করে বাইক চালাতে পারেন না বলেই ওর কলার চেপে ধরেছি। আন্টি আমাকে ছাড়িয়ে নিয়েছে। আলোকে ছাড়ো, ডাক্তার বের হয়েছে। ওকে ছেড়ে ডাক্তারের কাছে গেছি। দেখুন, এখনই কিছু বলতে পারবো না, তবে মাথায় একটু বেশি আঘাত পেয়েছে। ঘন্টাখানিক পর জ্ঞান ফিরবে, তখন বলতে পারবো। ডাক্তার, প্লিজ আমার মেয়েটাকে সুস্থ করে দেন। উনি কিছু না বলে চলে গেছে। সবাই মিলে বসে আছি।
ঘন্টাখানেক পর নার্স এসে বলছে, রুগীর জ্ঞান ফিরেছে। আমরা সবাই গেলাম, কিন্তু নিশি কিছুই দেখতে পাচ্ছে না। বলতেছে, সবকিছু অন্ধকার লাগছে কেন? কি বলিস? তখনই ডাক্তার বলে, আমি যেটা সন্দেহ করেছি সেইটাই হয়েছে। ওর দুইটা চোখ ড্যামারেজ হয়ে গেছে। ডাক্তারের কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। তাহলে কি আমার মেয়ে আর কোনোদিন চোখে দেখতে পাবে না? হ্যাঁ পাবে, তবে যদি অন্য কোনো চোখ অপারেশনের মাধ্যমে ওর চোখে লাগানো হয়। চোখ পাবো কোথায়? আম্মু, আমার চোখগুলো আপুকে দিয়ে দিব, আমি বড় হলে আবার নিয়ে নিব। আমার চোখ লাগবে না, পাকলি আমি সব দেখেছি, আর কিছুই দেখতে হবে না। আচ্ছা ডাক্তার, আমি নিশিকে আমার একটা চোখ দিতে চাই, এতে করে আমরা দুজনই দেখতে পাবো। পরে চোখ পেলে আমরা লাগিয়ে নিব। হ্যাঁ, তাই একদম কারেক্ট কথা বলেছো। আচ্ছা তাহলে আপনারা সবাই আগামীকাল আসেন, তখন অপারেশন হবে। তবে উনি আপনাদের রক্ত সম্পর্কে কেউ হয়তো? হ্যাঁ, আমার মেয়ে জামা। হ্যাঁ, মানে স্বামী স্ত্রী? আম্মু, আমার বর তো সৌরভ পাল ভাইকে কেন বলছো? না, তোর আসল বর। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে তোমার বাবার উপর রাগ করে আমি নিশিকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম। তবে বিশ্বাস করো, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েইছিলাম বিয়েটা তোমার সাথেই দিব। তাহলে তুমি আলকে তোমার মেয়ের স্বামী হিসেবে মেনে নিয়েছো? হ্যাঁ, মেনে নিয়েছি। আর ওর নামই শেরাব আল ইসলাম। তখনই নিশি শোয়া থেকে উঠে এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরেছে। এই নিশি, আর নাটক করতে হবে না। তুই তোর বাল্যকালের বর পেয়ে গেছিস। ধন্যবাদ ডক্টর আপনাকে, আর বাবা রুবেল তোমাকেও ধন্যবাদ। নকল সোহরাবের নাম রুবেল ছিল। কি নাটক মানে? হ্যাঁ নাটক। এসো, বাড়িতে যেতে যেতে সবটা বলছি। সৌরভ, নাও তোমার লকেট। এইটা তোমার কাছে গেছে কি করে? দূর বোকা, আমি সকালে তোমার রুমে গেছি, গিয়ে দেখি তোমার খাটের উপরে লকেট। এরপর তোমার ভাড়া করা ভাবি সব বলে দিচ্ছে। আমি ভয় দেখানোর পরে আব্বুর সাথে শেয়ার করেছি। আব্বু বলেছে তোমার আব্বু অপমান করেছে, তাই আম্মু রাগ করে এই বিয়েটা ভেঙে দিতে চাইছে। এরপর আব্বু, আমি আর রুবেল তিনজন মিলে প্ল্যান করেছি। ডক্টর আঙ্কেল আমাদের সাহায্য করেছে। জানো, আমার দম বন্ধ হয়ে গেছিল তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে। আমি না হয় মেনে নিলাম, কিন্তু শেরাব, তোমার আব্বুকে মেনে নিবে? সেইটা আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি সব ঠিক করে দিব। চলো নিশি, আজকে তোমাকে নিয়ে আমাদের বাড়িতে যাব। সৌরভ, আমার মেয়ে যদি একটু কান্না করে তাহলে তার দ্বিগুণ কান্না তোমার করতে হবে। কথা দিলাম, নিশিকে সারা জীবন হাসি খুশি রাখবো। এই নিশিকে বাইকের পেছনে বসিয়ে নিলাম, দুজনে অনেক খুশি। আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। নিশিকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকতেছি, তখনই টিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলে, জানো সৌরভ, আজকে আমাদের দুজনের বাসর হবে। আঙ্কেল বাড়িতে পার্টি দিয়েছে সন্ধ্যায়, আর রাতে তোমার আমার বাসর হবে। কিসের বাসর? আর তোমার সাথে আমার বিয়ে হয়েছে কবে? বিয়ে হয়েছে বলে তো বাসরও হবে। প্রিয়া যেটা বলেছে ওইটাই সত্যি, আজকেই তোদের বাসর হবে। আমি নিশির দিকে চেয়ে দেখি নিশি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কাম সারছে। এখন কি করব? বিয়ে না করে বাসর করতে হবে? ঠিক আছে, আসো, বাসরটা তাহলে আগেই সেরে নিই। তখনই নিশি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি গিলে ফেলবে। এই, তুমি আমাকে রেখে ওর সাথে বাসর করবে মানে? তুমি কি সত্যি ওকে বিয়ে করেছো নাকি? আরে না, ওকে বিয়ে করতে যাব কেন? আর আমার কি মাথা খারাপ ওর সাথে বাসর করব? দাঁড়া, এক্ষুনি প্রমাণ আনতেছি। কিসের প্রমাণ? আমাদের বিয়ের কাবিন। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, সেই কাবিন আনতে গেছে আঙ্কেল। কবে বিয়ে হয়েছে? আর আমার তো মনে হচ্ছে না তোমাকে বিয়ে করেছি। আম্মু, কি হচ্ছে এসব? তুমি কিছু বলছো না কেন? আমি শুধু নিশিকে বিয়ে করেছি। যদি বেশি কিছু ঝামেলা করো তাহলে এখনই নিশিকে নিয়ে বেরিয়ে যাব। কোথাও যেতে হবে না, এই দেখ তুই নিজেই সাইন করেছিস বিয়ের কাবিননামায়। কোথায় দেখি? বলে
কাবিনের কাগজগুলো হাতে নিয়ে দেখি সত্যি সত্যি আমি সাইন করেছি, কিন্তু আমার সাইন এখানে এলো কি করে? তুই নিজের ইচ্ছাতে বিয়ে করেছিস আর এখন সব ভুলে গেছিস? মনে পড়েছে সত্যি মনে পড়েছে? বলেই এসে আমাকে জড়িয়ে ধরেছে। আরে আরে ছাড়ো, কি মনে পড়েছে তোমাকে? তোমাকে বিয়ে করেছি এইটা, তাই না? মনে পড়েছে, আমাকে দিয়ে দলিল সাইন করার নাম করে কাবিন সাইন করিয়ে নিয়েছো। এই বিয়ে আমি মানি না। দেখো প্রিয়া, আমি নিশিকে ছোটবেলা থেকে বউ হিসেবে মেনে এসেছি। তোমাকে আমি চাই, সেটা যেভাবেই হোক। তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। কি আমাকে ডিভোর্স দেবে? না হেসে পারলাম না। দেখি সৌরভ কাবিনের কাগজের সাইন তুমি অস্বীকার আসবে তাহলে হবে। আর এর সাক্ষী কে? তোমার সাথে এই মেয়েটার বিয়ে হয়েছে। আমার একটা কথা আছে। হ্যাঁ আম্মু বলো। সৌরভ, তুই প্রিয়াকে তোর জীবনে মেনে নে, কারণ প্রিয়া তোর সবকিছু জেনে শুনে তোকে বিয়ে করতে রাজি হয়েছে। আম্মু তুমিও বলছো? কিন্তু নিশি তো আমাকে অনেক লাভ করে। সৌরভ, তুমি তোমার বাবা মায়ের পছন্দ করা মেয়েটাকে মেনে নাও। আমি চলে যাই, দরকার নেই আমার জন্য তোমার জীবনে এত কষ্ট করা। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? প্লিজ নিশি, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। নিশিকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছি। আমাদের দুজনের কান্না দেখে চাচা এসে আব্বুকে বলতেছে, ভাইজান, যা হবার হয়ে গেছে, ওদেরকে আপনি মেনে নিন। আপনার তো একটা মাত্রই ছেলে, তাহলে ওর চাওয়াগুলো কেন মেনে নেবেন না? কি বলছিস তুই? তুই কি ভুলে গেছিস নিশির বাবা মার ব্যবহারের কথা? আমাদের কত অপমান করেছে ওনারা। দেখেন, অপমান তো আপনিও করেছেন। এখন ছেলেটার দিকে তাকাইয়া দেখেন, আর নিশি তো কোনো দোষ করেনি, তাহলে কেন ওদেরকে কষ্ট দিব? দেখো প্রিয়া, এই নাও তোমার অভিনয়ের টাকা, এবার তুমি আসতে পারো। কি? তাহলে প্রিয়া এতদিন অভিনয় করেছে? হ্যাঁ সৌরভ, আমরা সবাই চলে যাচ্ছি, তুমি নিশিকে ভুলে যাও। তাই তো তোমার আব্বু আর আমি মিলে ওকে ভাড়া করে আনি, আর এই কামিন নকল সব মিথ্যা। তাহলে চাচিমা, আপনিও ওদের সাথে জড়িত ছিলেন? না বাবা, আমি কিছুই জানতাম না। আমাকে তো ভাবি একটা খাম আমাকে দিয়েছে, আমি নিয়ে আসতেছি, তখন তোমার চাচা আমাকে জড়িয়ে ধরে একটু রোমান্সের কথা বলতেছে। আমি থমকে যাই। এরপর কি হয়েছে আর জানি না। নিচে খামটা পড়েছিল, ওইটা এনেই তোমাকে দেই। তাহলে খামটা চেঞ্জ করে দিয়েছেন আপনি? সরি ভাবি ভাইয়া, আমাকে বলছে, আর আমিও চলে যাচ্ছি, যাতে করে নিশির সাথে সৌরভের দেখা না হয়। তবে এখন চাই সৌরভ আর নিশি একসাথে থাকুক। ঠিক আছে, তাহলে নিশির বাবা মা আমার কাছে ক্ষমা চাক। কেন ক্ষমা চাইবে? আপনি কি কম অপমান করেছেন? যখন সবকিছু ভুলে নিশির বিয়ের কথা বলতে এসেছিল, তখন কি করেছেন আপনি? ক্ষমা তো আপনার চাওয়া উচিত। তখনই একজন বলে, না আপা, আসলে ভুলটা আমারই, ক্ষমা আমি চাইবো। চেয়ে দেখি নিশির আম্মু আর আব্বু। আঙ্কেল কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি, আসলে আমাদের ভুল বোঝাবুঝির কারণে সব হয়েছে। ভাইজান, আমি মনে করেছিলাম আপনারা মিথ্যা বলছেন, পরে বুঝতে পারছি সত্যি কথা বলেছিলেন। আসলে তখন যদি নিশিকে নিয়ে দূরে না যেতাম, তাহলে এতটা ঝামেলা হতো না। না ভাইজান, ক্ষমা চাইতে হবে না, আসলে আমারই ভুল। তখনই আঙ্কেল গিয়ে আব্বুকে জড়িয়ে ধরেছে, আর সবাই হাসাহাসি শুরু করেছে। আর প্রিয়া, সরি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ প্রিয়া, সরি, আমাকে ক্ষমা করে দিও। আরে না, আসলে আমার কাজ অভিনয় করা, আঙ্কেল বলেছে, তাই টাকার বিনিময়ে অভিনয় করেছি। যদি ভুল কিছু বলি বা করে থাকি তাহলে ক্ষমা করে দিও। ভালো থেকো আর বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা। তাহলে আমাকে বিদায় দাও, আমার যেতে হবে। ঠিক আছে। প্রিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। তবে প্রিয়া মনে হয় আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কিছু করার নেই, আমি নিশিকে ছাড়া বাঁচতে পারবো না। নিশি, চলো তোমাকে আমাদের ছাদটা দেখিয়ে আনি। তাহলে কোলে তুলে নিয়ে যেতে হবে। ঠিক আছে। সবার সামনে নিশিকে কোলে তুলে নিয়েছি।
সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে নিশিকে নিয়ে ছাদে চলে এসেছি। বাহ, ছাদটা তো অনেক সুন্দর। তখনই কতগুলা বেলি ফুল হাতে নিয়ে নিশির চুলে গেঁথে দিয়ে বলি, আমাকে সারা জীবন তোমার চুলে বেলি ফুল গেঁথে দেওয়ার অধিকার দিবে? তা তো ছোটবেলা থেকে দিয়েছি, আমাকে একটু আদর করে দাও তো। কোথায় করব? তোমার যেখানে ভালো লাগে, বোকা কোথাকার, গালে কপালে। আর তখনই নিশিকে জড়িয়ে ধরে ওর কপালে আর নাকে কিস করে দিয়েছি। নিশির সাথে দুষ্টুমিতে ভালোই চলছে আমাদের বাল্যকালের বিয়েটা। সত্যি অনেক ভালো আছি। আমার বাল্যকালের বউকে নিয়ে। সমাপ্ত।